হাসপাতাল থেকে রিলিজ পাওয়ার পর হিমাদ্রিকে নিয়ে বাড়ি ফিরল পুতুল। গাড়ি থেকে নামার সময় ওর শরীরের ভারসাম্য সামলাতে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু পুতুল সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে তাকে ধরে ফেলল। সাবধানে, আস্তে আস্তে নামুন। হিমাদ্রি ক্লান্ত চোখে তাকালো পুতুলের দিকে। আমি একদম ঠিক আছি, পুতুল। অত চিন্তা করিস না। পুতুল কিছু বলল না, শুধু শক্ত করে তার হাতটা ধরে রাখল। তারপর ধীর পায়ে তাকে নিয়ে ঘরের দিকে এগিয়ে গেল। পুতুল হিমাদ্রিকে ধরে ধরে ঘরে নিয়ে এলো। বিছানার কাছে পৌঁছেই আস্তে করে বলল, বসুন, আমি আপনাকে শুয়ে দিচ্ছি। হিমাদ্রি একটু বিরক্তির সুরে বলল, পুতুল, আমি নিজে থেকে শুতে পারবো। তোর হাতেও যে চোট সেইটা ভুলে যাস না। পুতুল ঠোঁট উল্টিয়ে অসহায়দের মতো থাকলো হিমাদ্রির দিকে। হইছে, আয় আমার পাশে এসে শুবি। আমি শুয়ে পড়লে আপনার কিছু লাগলে তখন কি করব? তখন যদি আপনি ডাক না দিন? আমি কিছু লাগলে তোকে ডেকে দিব, কিন্তু শরীরের প্রতি কোন অনিয়ম আমি বরদাস্ত করব না পুতুল। তুই সুস্থ মানে আমি সুস্থ। তোর হৃৎপিণ্ড আর আমার হৃৎপিণ্ড একসাথে গাঁথা, যেই দিন আমার হৃৎপিণ্ড থেমে যাবে সেই দিন তোর হৃৎপিণ্ডও থেমে যাবে। মিলিয়ে নিস আমার কথা। পুতুল জাপটে ধরল হিমাদ্রিকে আর বলল, দয়া করুন এইসব বলবেন না। আমার শুনতে খারাপ লাগে। আচ্ছা বেশ, বলবো না। তাহলে আয় তুই আমার পাশে শুয়ে পড়, তোর রেস্টের দরকার। হিমাদ্রির কথায় সায় দিয়ে পুতুল হিমাদ্রির পাশে শুয়ে পড়ল। হিমাদ্রি তার আদরের হাতখানা দিয়ে পুতুলকে আগলে ধরল। পুতুলও হিমাদ্রির স্পর্শ পেয়ে কেমন যেন গুটিয়ে গেল। ঘুমের অতল গহ্বরে তলিয়ে গেছে দুজন। হিমাদ্রির আর পুতুলকে দেখে মনে হবে ঝিনুকের বুকে মুক্ত লুকিয়ে রাখা। যাতে কেউ চুরি করা তো দূর, যাতে কেউ দেখতে না পারে, ঠিক সেইভাবে আগলে রেখে ঘুমিয়ে আছে। হিমাদ্রি ঘুম থেকে উঠে দেখে পুতুল কাজ করছে। তুই এইসব কি করছিস? পুতুল হিমাদ্রির দিকে তাকিয়ে বলল, কিছু কাজ করছি। তোকে এইসব করতে কে বলেছে? কেউ না, আপনি উঠেছেন, আসুন ফ্রেশ হয়ে নিবেন। ঘুম বলে হিমাদ্রি উঠতে নিলে পুতুল এক হাতে হিমাদ্রিকে ধরে নিল। চলুন আমি নিয়ে যাচ্ছি বলে পুতুল হিমাদ্রিকে ওয়াশরুমে দিয়ে এসে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে শাওয়ার অন করে দিতে চলে যেতে নিলে হিমাদ্রি পুতুলের হাতটা ধরে টেনে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, আমার সাথে সাথে তোরও ফ্রেশ হওয়ার দরকার। শাওয়ারের ঝরঝরে পানিতে দুজনেই ভিজে একাকার। পুতুলের নরম কাপড় তার ত্বকের সাথে সেটে যায়, ভেজা চুলের কিছু অংশ গালে লেপ্টে থাকে। হিমাদ্রি তাকিয়ে থাকে তার দিকে, এক অদ্ভুত আকর্ষণে ভরা দৃষ্টি। পানির স্রোতের নিচে, নিঃশব্দ মুহূর্তে, তাদের হৃদস্পন্দন যেন একসাথে বেজে ওঠে। শাওয়ারের জলধারায় ভিজে একাকার দুই শরীর, অথচ সেই মুহূর্তে চারপাশের শীতলতা যেন গলে গিয়ে এক অদ্ভুত উত্তাপে রূপ নেয়। পুতুলের ভেজা ঠোঁটের দিকে তাকিয়ে হিমাদ্রির দৃষ্টি নেশাগ্রস্ত হয়ে ওঠে, সেই গভীরতায় এক ধরনের অমোঘ আকর্ষণ, যেটা উপেক্ষা করা অসম্ভব। পুতুল কিছু বলার আগেই হিমাদ্রি তার ভেজা চুলের মুঠি আলতো করে ধরে, আঙুলের ফাঁকে চুলগুলো আটকে রেখে তাকে কাছে টেনে আনে। নিঃশ্বাসের ফাঁকে ফাঁকে উত্তাপ মিশে যায় বাতাসে। এক মুহূর্তের দ্বিধা, আর তারপর ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয় হিমাদ্রি, নরম, উষ্ণ, অথচ অপ্রতিরোধ্য। শাওয়ারের ধারার মতোই সেই চুম্বন ক্রমশ গভীর হতে থাকে, পানির শব্দের মাঝেও যেন তাদের হৃদস্পন্দনের প্রতিধ্বনি শোনা যায়। পুতুল প্রথমে বিস্ময় স্থির হয়ে যায়, কিন্তু পরমুহূর্তেই সে নিজেকে সমর্পণ করে, যেন এই ভিজে পড়া মুহূর্তের বাইরে কোনো জগৎ নেই, কোনো বাস্তবতা নেই, শুধু তারা দুজন একসাথে, এই জলছোঁয়া আবেশে বন্দী। শাওয়ারের ধারায় ঝরে পড়া জলকণাগুলো তাদের শরীরে মাখামাখি হয়ে যায়, কিন্তু সেই ঠান্ডা স্রোত যেন তাদের উত্তাপ কমাতে ব্যর্থ। হিমাদ্রির ঠোঁট যখন পুতুলের ঠোঁটে মিশে যায়, তখন সময় যেন থমকে দাঁড়ায়। প্রথমে অবাক হয়ে গিয়েছিল পুতুল, কিন্তু পরমুহূর্তেই সে হিমাদ্রির বাঁধনে ধরা দেয়। তার আঙুল অস্ফুটভাবে হিমাদ্রির ভেজা চুলে গেঁথে যায়, আর শাওয়ারের ধারার নিচে সেই চুম্বন আরও গভীর হতে থাকে। একে অপরের নিঃশ্বাসে মিশে যায় শিহরণ, পানির শব্দের মাঝেও তাদের হৃদয়ের বেপরোয়া তাল স্পষ্ট শোনা যায়। পুতুলের শরীর কেঁপে ওঠে, আর সেই মুহূর্তে হিমাদ্রির আঙুল তার ওড়নার খোঁজ করে না, বরং সেটা সরিয়ে ফেলে।
ভেজা কাপড়ে মোড়া শরীর, উত্তেজনার স্পর্শ, আর তীব্র আবেগে ঠাসা বাতাস, সবকিছু মিলিয়ে চারপাশের বাস্তবতা যেন বিলীন হয়ে যায়। হিমাদ্রি এক মুহূর্তের জন্যও থামে না, তার হাত শক্ত করে পুতুলের কোমরে জড়িয়ে ধরে, বুকের সাথে আরো কাছ থেকে মিশিয়ে নেয়। গলায় মুখ গুজে দেয় সে, উন্মাদ, বেপরোয়া এক তীব্র আকাঙ্ক্ষায়। গরম নিঃশ্বাসের ছোঁয়া পুতুলের ত্বকে লেগে যায়, তার ভিজে শরীর আরো কেঁপে ওঠে। হিমাদ্রির ঠোঁট কখনো আলতো স্পর্শে, কখনো গভীর আবেগে তার গলার ত্বক ছুঁয়ে যেতে থাকে। শাওয়ারের ধারার নিচে, শরীরের প্রতিটি কোণায় জল বয়ে যাচ্ছে, কিন্তু তার চেয়েও বেশি প্রবাহিত হচ্ছে এক অন্যরকম অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা যায় না, কেবল অনুভব করা যায়। পুতুলের হাত হিমাদ্রির কাঁধ আঁকড়ে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি করছেন, এইটা ওয়াশরুম আর আপনি অসুস্থ, পায়ে লেগে যাবে। হিমাদ্রি কোন কথা বলে না, তবে পুতুলের কথা বলাতে বিরক্ত বোধ করে গলার নিচে দাঁত দিয়ে চেপে ধরে তার রাগের বহিঃপ্রকাশ করছে। শাওয়ারের পানি গড়িয়ে পড়তে থাকে তাদের ভেজা ত্বক বেয়ে, সময় থমকে যায়, চারপাশের জগৎ যেন অস্তিত্ব হারায়, শুধু থেকে যায় তারা জন, একে অপরের মাঝে সম্পূর্ণ বিলীন হয়ে। পুতুলের শরীর থেকে উষ্ণ নিঃশ্বাস বেরিয়ে আসে, গলার গভীর থেকে বেরিয়ে আসা অস্ফুট শব্দে ভিজে বাতাস যেন আরো ভারী হয়ে ওঠে। হিমাদ্রির ঠোঁট তার ত্বকের ওপর ক্ষুদ্র আগুনের মতো ছড়িয়ে পড়ে, গলার নিচ থেকে ধীরে ধীরে কাঁধ। হিমাদ্রি মুখ তুলে তাকায় পুতুলের দিকে। চোখে গভীর এক আকাঙ্ক্ষার ছায়া, সেই দৃষ্টিতে একসাথে আগুন আর স্নিগ্ধতা খেলা করে। পুতুলের ঠোঁট আধখোলা, বুক দ্রুত ওঠানামা করছে, শরীর জুড়ে তীব্র এক অনুভূতির ঝড় বয়ে যাচ্ছে। এক মুহূর্তের জন্য জনেই স্থির, শুধু চোখের ভাষায় কথা বলে। শাওয়ারের ধারার নিচে তারা একে অপরের অস্তিত্বে হারিয়ে যেতে থাকে, যেন এই ভেজা, নীরব রাত তাদের এক নতুন বাঁধনে বেঁধে ফেলছে, যা ভেঙে ফেলা অসম্ভব। হিমাদ্রির হাত ধীরে ধীরে পুতুলের ভেজা শরীর বেয়ে ওপরে উঠে আসে, আঙুলের স্পর্শে কাঁপন ছড়িয়ে যায় তার রক্তকণিকায়। পুতুল চোখ বন্ধ করে ফেলে, যেন সে নিজেকে এই মুহূর্তের আবেশ থেকে সরিয়ে নিতে পারছে না, বরং আরো গভীরভাবে ডুবে যাচ্ছে। হিমাদ্রির স্পর্শ তার শরীরে এক অদ্ভুত সাড়া জাগিয়ে তোলে, নিঃশ্বাস ভারী হয়ে আসে, হৃদস্পন্দন এলোমেলো হতে থাকে। শাওয়ারের নিচে নীরবতা নেমে আসে, শুধু পানির ধারার শব্দ আর তাদের দ্রুত শ্বাস প্রশ্বাস একে অপরের মাঝে মিশে যায়। হিমাদ্রি তার ভেজা কপালে আলতো চুমু খেয়ে ফিসফিস করে বলে, পুতুল। পুতুল ধীরে চোখ খুলে হিমাদ্রির গভীর দৃষ্টির দিকে তাকায়, সেই দৃষ্টিতে স্নেহ, আকাঙ্ক্ষা, আর এক ধরনের প্রতিশ্রুতি জড়িয়ে আছে। এই মুহূর্তে, চারপাশের বাস্তবতা যেন কোথাও নেই, শুধু তারা জন, সময়ের সীমানা পেরিয়ে একে অপরের অস্তিত্বে বিলীন হয়ে। হিমাদ্রি পুতুলকে ধীরে ঘুরিয়ে নেয়, তার ভেজা চুল একপাশে সরিয়ে দেয় আঙুলের আলতো ছোঁয়ায়। পুতুলের পিঠের ওপর নেমে আসে হিমাদ্রির গরম নিঃশ্বাস, যা শাওয়ারের ঠান্ডা পানির বিপরীতে এক ধরনের শিহরণ জাগিয়ে তোলে। তারপর, কোনো পূর্বসতর্কতা ছাড়াই, হিমাদ্রি ঠোঁট চেপে ধরে পুতুলের ভেজা পিঠে, অবিরত, আবেশময়। তার ঠোঁটের উষ্ণতা, পানির স্রোত, আর সারা শরীর জুড়ে ছড়িয়ে পড়া শিহরণ পুতুলকে মুহূর্তের জন্য স্তব্ধ করে দেয়। পুতুলের আঙুল শক্ত হয়ে আসে, দেওয়ালের ঠান্ডা টাইলসে চেপে ধরে নিজেকে স্থির রাখার চেষ্টা করে। কিন্তু হিমাদ্রির গভীর স্পর্শে সে যেন ক্রমশ নিজেকে হারিয়ে ফেলছে। তার নিঃশ্বাস একটানা ভারী হয়ে ওঠে, চোখ বন্ধ করে অনুভব করে হিমাদ্রির প্রতিটি ছোঁয়া। হিমাদ্রি খুব বেপরোয়া হয়ে উঠেছে, একটানে পুতুলের জামার ফিতেটা খুলে দিয়ে পুতুলকে ঘুরিয়ে দিয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিয়ে ওকে নিয়ে বাথটবে পড়ে যায়। পুতুল নাড়াচাড়া ও করতে পারছে না। হিমাদ্রি পুতুলের জামাটা সরিয়ে ভেজা পেটে ঠোঁট চেপে ধরে। চোখ মুখ খিচে ফেলে পুতুল। হিমাদ্রির হাত পুতুলের জামার কুচি খোঁজে, আর সে তাতে একেবারে মৃদু এবং যত্ন সহকারে ছোঁয়া দেয়। জামার প্রান্ত খুলে যাওয়ার সঙ্গে, পুতুল তার সাথে আরও এক ধাপ গভীর সংযোগ অনুভব করে, যেন এই মুহূর্তে তারা একে অপরকে আরও কাছে পায়। পুতুলের উন্মুক্ত ত্বকে হিমাদ্রি আরও বেপরোয়া ভাবে ছুঁয়ে দিচ্ছে। যতবার হিমাদ্রি তার শরীরের কাছাকাছি আসে, ততবার পুতুলের হৃদস্পন্দন দ্রুত হতে থাকে,
যেন তাদের মধ্যে একটি অদৃশ্য সেতু তৈরি হচ্ছে। তারা একে অপরকে অনুভব করতে পারে, তাদের মধ্যে এক গভীর সংযোগ তৈরি হয়, যা শারীরিক সীমার বাইরে চলে যায়। হিমাদ্রি পুতুলের প্রতি তার আন্তরিক অনুভূতিগুলো প্রকাশ করতে চাইছিল, এবং প্রতিটি স্পর্শে সে তাকে আরও কাছে নিয়ে আসছিল। এটি ছিল এক অদ্ভুত মুহূর্ত, যেখানে তারা একে অপরকে এক নতুন পর্যায়ে জানছিল, গভীরতা এবং আন্তরিকতায় একে অপরের মধ্যে হারিয়ে যাচ্ছিল। তারা একে অপরের হৃদয়ের অঙ্গীকারে ডুবে, একে অপরকে পূর্ণভাবে অনুভব করছিল, যেন এই মুহূর্তে তারা একে অপরের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। গাল ফুলিয়ে বসে আছে পুতুল। হিমাদ্রি পুতুলের গালটা টেনে দিয়ে বলল, কি হয়েছে আমার পুতুল রানীর? মুখটা এমন বেলুনের মতো ফুলিয়ে রেখেছে কেন? আপনি খুব ভো। হিমাদ্রি একটু ভাবুক হয়ে তারপর বলল, আমি ভো বা ছিলাম কবে পুতুল? বউ পাশে থাকলে পুরুষ মানুষ একটু আকটু ভই হয়, এটাই জগতের নিয়ম। জানিস আমার কতদিনের শখ ছিল বউয়ের সাথে ওয়াশরুমে বাথটবে শুয়ে বাসর করব, অবশেষে আমার সেই শখটা পূর্ণ হলো পুতুল। যা তো খাবার নিয়ে আয়, আমি খাবো। আজ একটু বেশি পরিশ্রম করেছি কিনা তাই খিদেটা বড্ড পেয়েছে, যা তো জলদি খাবার নিয়ে আয়। পুতুল তপ্ত শ্বাস ফেলল, বিছানা থেকে নেমে কিচেনের দিকে অগ্রসর হলো। তারপর প্লেটে হিমাদ্রির জন্য খাবার বেড়ে নিয়ে গেল রুমে। ছোট টেবিলটা বিছানার উপর পেতে খাবারটা রেখে দিয়ে তারপর পানির গ্লাস আর বোতলটা রাখল। পুতুল সুন্দর করে ভাত মেখে হিমাদ্রির মুখের সামনে ধরতে হিমাদ্রি টুপ করে মুখে পুরে নেয়। পুতুল ও সাথে খাচ্ছে আর হিমাদ্রিকেও খাওয়াচ্ছে। খাওয়ার শেষে সবকিছু গুছিয়ে রেখে এসে মেডিসিন বক্স থেকে মেডিসিন নিয়ে হিমাদ্রিকে খাইয়ে নিজেও মেডিসিন খায়। হিমাদ্রি পুতুলের কোলে মাথা রাখা। পুতুল হিমাদ্রির মাথায় হাত বুলিয়ে দেয়, নাক টেনে গন্ধ নেয় পুতুলের, তারপর বলতে লাগে, তুই আমার জীবনের অটুট চরণ, যে চরণে আমি হারিয়ে যাই তোর ভালোবাসার সুরে বোনা প্রতিটি নিশীথ। তুই ছাড়া সবকিছুই অসম্পূর্ণ, তোর স্পর্শে মিশে যায় আমার প্রতিটি আবেগ। তুই আমার অস্তিত্বের সঙ্গী, আমার অশেষ ভালোবাসার মন্ত্র তুই। তুই আমার জীবনের প্রথম নারী, তুইই শেষ। তোর মাঝে খুঁজে পাই বেঁচে থাকার পথ। তোর হাসিতে আমার সূর্য ওঠে, তোর চোখে মেঘে রং ছড়ায়। আমার পৃথিবী তোমার মধ্যেই সমাপ্ত। গভীর রাতে হিমাদ্রির গঙ্গানির জন্য পুতুলের ঘুমটা ভেঙে গেল। কপালে হাত দিয়ে দেখল তীব্র জ্বর এসেছে। এমন শক্ত পোক্ত লোকটা জ্বরে কাবু হয়ে গেছে ভাবতেই কেমন বুকের ভিতরটা কেমন মোচড় দিয়ে উঠল। বিছানা থেকে নেমে রুমের লাইটটা জ্বালিয়ে ওয়াশরুম থেকে মগে পানি নিয়ে এসে ওড়নাটা ছিঁড়ে সেই ছিঁড়া অংশটুকু পানিতে ভিজিয়ে কপালে জ্বরপট্টি দিচ্ছে। টেনশনে মাথায় হাত। হিমাদ্রি অস্ফুট বলল, পুতুল। পুতুল সঙ্গে সঙ্গে হাতটা ওর কপালে রাখল, গলার কাছে মুখ এনে বলল, এই তো আমি। কেমন লাগছে আপনার? হিমাদ্রি চোখ খুলতে চাইল, কিন্তু চোখের পাতাগুলো ভারী হয়ে আসছিল। গরম নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, ঠান্ডা লাগছে। পুতুল হিমাদ্রির হাত দুটো নিজের হাতে মুঠো করে ধরল, উষ্ণতা দেওয়ার চেষ্টা করল। তারপর জলদি করে কম্বলের নিচে তাকে আরেকটু মুড়ে দিল। কিন্তু ও জানে, শুধু কম্বল দিলেই চলবে না, জ্বর আরও বাড়তে পারে। সে ব্যস্ত হয়ে ওষুধ খুঁজতে লাগল। মেডিসিন বক্সটা টেনে নিয়ে তাড়াতাড়ি একটা প্যারাসিটামল বের করল। তারপর হিমাদ্রির মাথা একটু উঁচু করে ধরে ওষুধ খাওয়ানোর জন্য পানি এগিয়ে দিল, এই নিন, মুখটা খুলুন। আপনাকে এটা খেতেই হবে। হিমাদ্রি দুর্বলভাবে মাথা নাড়ল, কিন্তু কোনো মতে মুখ খুলতে পারল না। পুতুলের মন ছটফট করতে লাগল, চোখ দুটো কেমন ঝাপসা হয়ে গেল। সে জানে, যদি ওষুধ না খাওয়ানো যায়, তাহলে জ্বর আরও বেড়ে যাবে। অল্প একটু পানির মধ্যে মেডিসিন গুলিয়ে তারপর হিমাদ্রিকে খাওয়ালো পুতুল। ওষুধ খাওয়ানোর পরও হিমাদ্রির কষ্ট কিছুতেই কমছে না। তীব্র শীতে সে সারা গায়ে কাঁপতে লাগল। পুতুল এক মুহূর্ত দ্বিধা না করে বিছানার একপাশে উঠে এলো, ধীরে ধীরে হিমাদ্রিকে কাছে টেনে নিল। তার কাঁপতে থাকা শরীরটা বুকের মধ্যে চেপে ধরে ফিসফিস করে বলল, আমি আছি, কিছু হবে না। হিমাদ্রি তার গরম নিঃশ্বাস ফেলল পুতুলের গলায়, যেন সেই উষ্ণতাতেই একটু স্বস্তি পাচ্ছে। কিছুক্ষণ পর,
হয়তো ক্লান্তি, হয়তো পুতুলের সান্নিধ্য, ধীরে ধীরে তার শ্বাস স্বাভাবিক হয়ে এলো। পুতুল হাত বুলিয়ে দিল হিমাদ্রির চুলের ভেতর দিয়ে, যেন সে একটু স্বস্তি পায়। নরম গলায় বলল, ঘুমিয়ে পড়ুন, আমি এখানেই আছি। হিমাদ্রি কিছু বলল না, শুধু আরো একটু কাছে এসে মাথাটা রাখল পুতুলের কাঁধে। তার নিঃশ্বাস ভারী, কিন্তু একটু পরপর ধীর হতে থাকল। পুতুল টের পেল, সে গভীর ঘুমে তলিয়ে যাচ্ছে। পুতুল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তারপর মৃদু হাসল। নিজের সব ক্লান্তি ভুলে সে শুধু অনুভব করল, তার বুকের মধ্যে এক অসহায় মানুষটা নির্ভর করে ঘুমিয়ে আছে, আর সে সারারাত তাকে আগলে রাখবে। যতক্ষণ না ভোর হয়, যতক্ষণ না এই জ্বর চলে যায়। ঘরের ভেতর শুধু ঘড়ির কাঁটার টিকটিক শব্দ আর হিমাদ্রির ভারী শ্বাস। পুতুল ওভাবেই বসে থাকল, এক মুহূর্তের জন্য ওকে ছেড়ে যেতে ইচ্ছে করল না। মাঝে মাঝে হাত বাড়িয়ে কপালে রাখা জ্বর পট্টিটা ঠিক করে দিচ্ছিল, যেন একটু স্বস্তি দিতে পারে। কখনো নরম হাতে চুলগুলো এলোমেলো করে দিচ্ছিল, তোয়ালে ভিজিয়ে তারপর গাটা মুছিয়ে দিল। একসময় হিমাদ্রির নিঃশ্বাস স্বাভাবিক হলো, শরীরের সেই আগুনের মতো উত্তাপ একটু কমেছে বলে মনে হলো। পুতুল আস্তে করে কপালে হাত রাখল, এখনো গরম, তবে আগের মতো তীব্র নয়। ওষুধ কাজ করতে শুরু করেছে। পুতুল ধীরে ধীরে শ্বাস ফেলল, যেন বুকের ভেতরের পাথরটা একটু হলেও নেমে গেছে। কিন্তু একদম নিশ্চিত হতে সে আরো কিছুক্ষণ বসে থাকল, হাতটা ওর গালে রেখে শুয়ে পড়ল পাশে। কখন যে ঘুমিয়ে পড়েছিল, বুঝতেই পারেনি। ভোরের আলোয় চোখ খুলতেই সে দেখল, হিমাদ্রি ওর দিকে তাকিয়ে আছে। চোখে এক অদ্ভুত মায়া, একরাশ কৃতজ্ঞতা। পাগলি, ফিসফিস করে বলল হিমাদ্রি, সারা রাত এভাবেই ছিলি? পুতুল চোখ কচলাতে কচলাতে উঠে বসল, তাড়াতাড়ি ওর কপালে হাত রাখল। জ্বর কমেছে মনে হয়। পুতুলের কণ্ঠে স্বস্তির ছোঁয়া। হিমাদ্রি মাথা নাড়ল, ঠোঁটে হালকা হাসি। তোর যত্নেই তো ভালো হব না? পুতুল মুখ ঘুরিয়ে বলল, আমি কি আর ছাড়বো আপনাকে? আপনি যদি আবার অসুস্থ হন, আমি তো জান দিয়ে দেব। হিমাদ্রি তার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর আস্তে করে পুতুলের হাতটা নিজের হাতে নিল। তুইই আমার জীবন, পুতুল। তোকে ছাড়া আমি কিচ্ছু না। পুতুল চোখের পানি আটকানোর চেষ্টা করল, কিন্তু পারল না। ও জানে, ভালোবাসা শুধু কথা নয়, ভালোবাসা দায়িত্ব। সে সারা রাত যেভাবে হিমাদ্রিকে আগলে রেখেছিল, সেভাবেই আগামীর সব দিনও আগলে রাখবে। আর হিমাদ্রি? সে জানে, জীবনের সব কঠিন সময় পুতুল ওর পাশেই থাকবে। কারণ, এই সম্পর্ক শুধু প্রেমের নয়, এটা আত্মার বন্ধন, অবিচ্ছেদ্য, চিরকালীন। হিমাদ্রি ধীরে ধীরে উঠে বসল, শরীর এখনো দুর্বল, কিন্তু চোখে একরাশ প্রশান্তি। পুতুল তাড়াতাড়ি উঠে গিয়ে এক গ্লাস পানি এনে দিল। ধীরে ধীরে খান, বলল পুতুল, কপালে হাত রেখে নিশ্চিত হলো যে জ্বর পুরোপুরি কেটে গেছে কিনা। হিমাদ্রি পানি খেয়ে মাথা নিচু করল, যেন কিছু ভাবছে। তারপর আস্তে করে বলল, সারা রাত না ঘুমিয়ে আমার জন্য এত কিছু করলি? নিজের শরীরের একটু চিন্তা নেই তোর? পুতুল ঠোঁট ফুলিয়ে বলল, আপনি কি আমার কথা শোনেন? সব সময় নিজের মতো করে চলেন। আপনার শরীর খারাপ হলে আমি কিভাবে শান্তিতে ঘুমাই? হিমাদ্রি মৃদু হাসল, তারপর এক ঝটকায় পুতুলকে নিজের দিকে টেনে নিল। পাগলি, তোর মতো কেউ নেই। তুইই আমার সব। পুতুল ধপ করে ওর বুকে মাথা রেখে চোখ বন্ধ করল। মনে হলো, এখানেই ওর পৃথিবীর সব আরাম লুকিয়ে আছে। আর কষ্ট দিবেন না, কথা দিন, ফিসফিস করে বলল পুতুল। হিমাদ্রি চুলে হাত বুলিয়ে বলল, কথা দিলাম, তোকে ছাড়া এক মুহূর্তও থাকব না। সকালটা নতুন প্রতিশ্রুতি আর ভালোবাসায় ভরে উঠল। বাইরের আলো রোদের ঝিলিক এনে জানালায় পড়ছে, আর ঘরের ভেতর এক নিঃশর্ত ভালোবাসার বন্ধনে বাঁধা পড়ে রইল দুই প্রাণ। চিরদিনের জন্য। পুতুল কিছুক্ষণ চুপচাপ হিমাদ্রির বুকে মাথা রেখে রইল। ওর বুকের ধুকধুক শব্দ শুনতে শুনতে মনে হলো, পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় আছে সে। হিমাদ্রিও শক্ত করে ওকে জড়িয়ে ধরেছিল, যেন হারিয়ে যাওয়ার ভয় আছে।
হিমাদ্রি সাদরে আগলে নিল পুতুলকে। পুতুল হিমাদ্রিকে বলল, কিছু খাবেন? সকালের নাস্তাটা বানিয়ে নিয়ে আসি। হিমাদ্রি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। পুতুল হিমাদ্রিকে ছেড়ে রান্নাঘরের দিকে ছুটল। রান্নাঘরে এসে ভাবল ঝাল ঝাল হাঁসের মাংস ভুনা করবে আর পরোটা করবে। পুতুল রান্নাঘরে ঢুকে প্রথমে আলমারি খুলে মশলাগুলো বের করল। ধনে গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ, গরম মশলা সব গামলায় সাজিয়ে রাখল। তারপর চুলার পাশে রাখা ঝুড়ি থেকে পেঁয়াজ রসুন আদা নিয়ে কাটার বোর্ডে রাখল। হাঁসের মাংসটা ফ্রিজ থেকে বের করে গরম পানিতে ধুয়ে নিল। তারপর একটা বড় বাটিতে রেখে আদা রসুন বাটা, দই, লবণ আর হলুদ মাখিয়ে দিল। এতে মাংসটা সুন্দরভাবে মশলার সঙ্গে মিশে যাবে। পরোটার জন্য আলমারির ড্রয়ার থেকে আটা বের করল। একটা বড় বাটিতে ঢেলে লবণ আর সামান্য তেল দিয়ে পানি মিশিয়ে মাখতে লাগলো। আটা যখন নরম হয়ে গেল, তখন সেটাকে ঢেকে রেখে হাঁসের মাংস রান্না করতে চুলার সামনে বসল। চুলায় কড়াই বসিয়ে তেল গরম করল, তাতে তেজপাতা, শুকনো মরিচ আর গরম মশলা ফোড়ন দিল। এরপর পেঁয়াজ কেটে দিয়ে ভালো করে নেড়েচেড়ে বাদামি করে ভেজে নিল। রসুন আদা বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজানোর পর ম্যারিনেট করা হাঁসের মাংস কড়াইতে দিল। ধীরে ধীরে রান্নার মশলা আর মাংসের ঘ্রাণ পুরো রান্নাঘর ভরিয়ে তুলল। এরপর হাত ধুয়ে আটা থেকে লেচি কেটে পরোটা বেলতে লাগল। তাওয়া গরম করে একটার পর একটা পরোটা সেকে গরম করে একটা প্লেটে নিল। সবকিছু তৈরি হলে ট্রেতে করে হাঁসের মাংস, পরোটা আর 1 কাপ দুধ চা নিয়ে হিমাদ্রির কাছে গেল। হিমাদ্রি একটু হেসে বলল, নিয়ে এসেছিস? তবে কেমন হবে জানি না। হিমাদ্রি মুচকি হেসে বলল, তোর হাতে রান্না মানেই ভালোবাসার স্বাদ। পুতুল পাশে বসে পরোটা ছিঁড়ে হিমাদ্রির হাতে তুলে দিল। খান, ঠান্ডা হলে ভালো লাগবে না। হিমাদ্রি এক টুকরো মুখে দিয়ে চোখ বন্ধ করল। অমৃত। পুতুলও খেতে শুরু করল। খাওয়া শেষে সব গুছিয়ে এনে পুতুল পাশে বসতেই হিমাদ্রি ওর কাঁধে মাথা রাখল। তুই ছাড়া আমার জীবন অচল, জানিস? পুতুল মাথায় হাত বুলিয়ে বলল, আপনিও ছাড়া আমার জীবন কল্পনাই করতে পারি না। ঠিক আছে, আয় একটু ঘুমিয়ে নে, কাল রাত থেকে ঠিকমতো ঘুমাতে পারিসনি। আগে আপনাকে মেডিসিনটা খাইয়ে দেই, তারপর ঘুমবো বলে পুতুল পাশে রাখা মেডিসিন থেকে মেডিসিন নিয়ে হিমাদ্রি খাইয়ে দিল। হিমাদ্রি পুতুলকে টেনে বালিশে শুইয়ে দিয়ে চুলে বিলি কেটে দিচ্ছে। আরামে পুতুল ঘুমিয়ে গেল। পুতুল ঘুমিয়ে যেতে হিমাদ্রি অপূর্বকে টেক্সট করল ওর বাসায় আসতে। তপ্ত শ্বাস ফেলে পুতুলের ঘুমন্ত মুখটা দেখে নিল। এই ঘুমন্ত মুখটা হিমাদ্রির কাছে নেশার মতো কাজ করে। বাড়ির ভিতর গোপন মিটিং রুমে হিমাদ্রি আর অপূর্ব দুইজনে নীরবে বসে আছে। সামনে বিরাট বড় ঝড় আসতে চলেছে। হিমাদ্রি নীরবতা ভেঙ্গে বলল, অপূর্ব? জি স্যার, বলুন। প্লাবনের খোঁজ পাওনি? না স্যার, কোথাও পাইনি। আল্লাহ মালুম জানেন কোথায় আছে না আছে, কি প্ল্যান করছে বুঝতে পারছি না। আপনি এখন অসুস্থ, যদি ম্যাডামের উপর কোন প্রকার অ্যাটাক করে তখন কি করবেন? আমি হিমাদ্রি যতদিন বেঁচে থাকব, আমার পুতুল অক্ষত থাকবে। আমি একটা জিনিস বুঝতে পারছি না স্যার, ওনার বাবা মনে মনে কি ফন্দি আটছে। ওনার মতো বাবা যেন কারো ঘরে না দেয়। কয়টা টাকার জন্য নিজের মেয়েকে নরপশুদের হাতেও তুলে দিতে দ্বিধা করছে না। হিমাদ্রি একটু হেসে বলল, কে পুতুলের বাবা? উনি তো পুতুলের বাবাই নন, উনি হচ্ছে পুতুলে চাচা। পুতুলের বাপ আর চাচা যমজ ভাই। খালামনি আর খালু তো অনেকে আগেই মারা গেছে। মারা গেছে বললে ভুল হবে, মেরে ফেলেছে ওনাদের। বিস্মিত নয়নে তাকলো অপূর্ব হিমাদ্রির পানে। আর হিমাদ্রি ভাবলেশীন ভাবে বসে আছে। স্যার, কে মেরেছে ওনাদের? কে আবার ওর চাচা? তবে লোকটা বেশ বোকা, উনি হার্ট অ্যাটাকের অভিনয় করল কিন্তু বুঝতে পারেনি পুতুল আমার শরণাপন্ন হবে। আর আমি এই সুযোগটা কাজে লাগিয়ে পুতুলকে বিয়ে করে নিলাম। গ্যাংস্টার হয়ে যদি নিজের ভালোবাসার মানুষটিকে না বাঁচাতে পারি তাহলে কিসের গ্যাংস্টার? আমাদের আর গ্যাংস্টারের মাঝে পার্থক্য আছে, আমরা অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেই, তাই তো আমাদের টিমের নাম হলো লয়ার গ্রুপ। লোকগুলোর কাছ থেকে কথা বের করো কোথায় আছে আর পরবর্তী প্ল্যানটা কি? অপূর্ব মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো, তারপর বলল,
আমাদের সোর্সদের দিয়ে খোঁজ লাগিয়েছি, কিছু সময় দিন, যে কোনো সময় খবর আসবে। তবে একটা কথা স্যার, প্লাবন এত সহজে ধরা দেবে না। লোকটা প্রচণ্ড চালাক, আর তার পিছনে কারা আছে সেটাও খতিয়ে দেখা দরকার। হিমাদ্রি চোয়াল শক্ত করে বলল, প্লাবন তো শুধু একটা পুতুল চালিত খেলনা, তাকে নাচানোর কেউ না কেউ অবশ্যই আছে। আমি শুধু ওকে ধরতে চাই না, মূল শিকড়টা উপড়ে ফেলতে চাই। অপূর্ব একটু ইতস্তত করে বলল, স্যার, আপনি কি নিশ্চিত যে পুতুলের চাচাই এই ষড়যন্ত্রের মূল হোতা? হিমাদ্রি ঠোঁটের কোণে ঠান্ডা হাসি ফুটিয়ে বলল, নিশ্চিত। এই নাটকের পরিচালক সেই লোকটাই, শুধু সামনে প্লাবন আর তার গুন্ডাদের রেখেছে। তাছাড়া পুতুলের অতীতের সব ঘটনা বিশ্লেষণ করলেই বুঝতে পারবে, ওর চাচা কখনোই ওর ভালো চায়নি। তার টার্গেট ছিল সম্পত্তি, কিন্তু আমার উপস্থিতি তার সব হিসাব উল্টে দিয়েছে। অপূর্ব গভীর চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তাহলে আমাদের দ্রুত কিছু করতে হবে। যদি সে বুঝতে পারে আমরা তার পরিকল্পনা ধরে ফেলেছি, তাহলে সে নতুন কোনো চাল দেবে। হিমাদ্রি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, আমি জানি। তাই আগেভাগেই ব্যবস্থা নিতে হবে। প্লাবনের সাথে যোগাযোগের চেষ্টা করো, ওকে লোভ দেখিয়ে আমাদের ফাঁদে আনতে হবে। অপূর্ব সাথে সাথে ফোন বের করে কাউকে মেসেজ পাঠালো। কিছুক্ষণ পর ফোনের স্ক্রিনে একটা নাম ভেসে উঠল। অপূর্ব দ্রুত কল রিসিভ করে বলল, হ্যালো। হ্যাঁ, খবর দে। ওপাশ থেকে কিছুক্ষণ কথাবার্তা চলল। অপূর্ব মুখ গম্ভীর করে বলল, স্যার, প্লাবন শহরের বাইরে চলে গেছে, কিন্তু সে ফিরে আসবে 1-2 দিনের মধ্যে। শুনেছি, তার সাথে একটা বড় ডিল হতে চলেছে। হিমাদ্রি এবার সোজা হয়ে বসল, চোখের কোণে শিকারীর মতো এক ধরনের আগ্রাসী দৃষ্টি ফুটে উঠল। ডিল মানে? কি নিয়ে? অপূর্ব গভীর স্বরে বলল, স্যার, পুতুলের চাচা পুতুলকে অন্য কারো হাতে তুলে দেওয়ার প্ল্যান করছে। সেটা হয়তো কোনো প্রভাবশালী ব্যবসায়ী বা বিদেশি ক্রেতা, কিন্তু আমরা এখনো নিশ্চিত না। হিমাদ্রির রক্ত টগবগ করে ফুটতে লাগল। তার মুঠো শক্ত হয়ে গেল, দৃষ্টিতে ঝলসে উঠল প্রতিশোধের আগুন। ওরা ভুল করছে, খুব বড় ভুল করছে। এবার খেলা আমি খেলব, আমার নিয়মে। অপূর্ব এক মুহূর্ত সময় নষ্ট না করে বলল, তাহলে কি করতে বলছেন, স্যার? হিমাদ্রি ধীর গলায় বলল, ওদের নিজের ফাঁদে ফেলতে হবে। আমরা এমন কিছু করব যাতে প্লাবন বা তার লোকেরা আমাদের পরিকল্পনার কিছুই বুঝতে না পারে। আগে জানতে হবে এই ডিল কোথায়, কবে হবে। তারপর তাদের মুখোমুখি হব। অপূর্ব মাথা ঝাঁকালো, ঠিক আছে স্যার, আমি এখনই খোঁজ লাগাচ্ছি। হিমাদ্রি উঠে দাঁড়ালো, জানালার বাইরে তাকিয়ে রইল। ঠান্ডা বাতাস গায়ে লাগছিল, কিন্তু ভেতরে আগুন জ্বলছিল। এবারের খেলাটা সহজ হবে না, কিন্তু সে জানে, শেষ হাসিটা তাকেই হাসতে হবে। পুতুলকে কেউ কষ্ট দেবে, আর সে চুপ করে বসে থাকবে, এটা কখনোই সম্ভব না। হিমাদ্রির চোখে একরকম ভয়ঙ্কর দৃঢ়তা ফুটে উঠল। এবার সত্যিকার যুদ্ধ শুরু হলো। অপূর্ব দ্রুত বেরিয়ে গেল, তার চোখে দৃঢ় সংকল্প। হিমাদ্রি পেছনে দাঁড়িয়ে জানালার বাইরে তাকিয়ে রইল, মনে মনে পরিকল্পনা সাজাতে লাগল। ঘরে ফিরে হিমাদ্রি দেখল, পুতুল এখনো ঘুমাচ্ছে। ওর শান্ত মুখটা দেখে নিজের রাগ কিছুটা প্রশমিত হলো। আস্তে করে বিছানায় বসে পুতুলের কপালে হাত রাখল, জ্বর পুরোপুরি চলে গেছে। একটু স্বস্তি পেল, কিন্তু ও জানে, ঝড় এখনো থামেনি। পুতুল আস্তে আস্তে চোখ খুলল, একরাশ আলস্য নিয়ে তাকালো হিমাদ্রির দিকে। আপনি এখনো জেগে আছেন? হিমাদ্রি হালকা হাসল, তোকে রেখে ঘুম আসবে? পুতুল উঠে বসল, চুল এলোমেলো হয়ে গেছে, চোখে ঘুম ঘুম ভাব। আপনার শরীর এখন কেমন? ভালো। কিন্তু তুই তো আমাকে আগের চেয়েও বেশি অসুস্থ করে তুলছিস, হিমাদ্রি কপট গলায় বলল। পুতুল ভুরু কুঁচকালো, মানে? হিমাদ্রি ওর গালের পাশে হাত রাখল, গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর ভালোবাসা আমাকে কাবু করে দিচ্ছে, পুতুল। পুতুল লজ্জায় মাথা নিচু করে ফেলল। হিমাদ্রি দুষ্ট হেসে বলল,
ওরে আমার লজ্জাবতীরে বলে হিমাদ্রি পুতুলের গালে তার হাতের আঙুল তার গাল থেকে স্লাইড করতে করতে ঠোঁট কাছে এসে থামে। পুতুলের শ্বাস একটু অনিয়মিত হয়ে এলো। হিমাদ্রির আঙুলের স্পর্শ ওর গালে শিহরণ তুলছিল। ও ধীরে ধীরে মুখ তুলে তাকালো হিমাদ্রির চোখে, সেখানে গভীর একটা টান। হিমাদ্রি ওর মুখের এতটাই কাছে যে ওর উষ্ণ নিঃশ্বাস পুতুলের ত্বকে লাগছিল। পুতুল চট করে চোখ নামিয়ে নিল, কিন্তু হিমাদ্রি ওর থুতনিটা আঙুল দিয়ে উপরে তুলল। পালিয়ে যাস না, পুতুল। এই লজ্জা তোর চোখে থাকুক, কিন্তু আমায় এড়িয়ে যাবি না। পুতুল কাঁপা কাঁপা গলায় বলল, কি করছেন আপনি? তো অসুস্থ, পায়ের ব্যথাটাও তো কমেনি। আবার ব্যথা পাবেন তো? হিমাদ্রি পুতুলের দিকে কিঞ্চিত পরিমাণে ঝুঁকে তারপর বলল, পুরুষ ঠিক তাকে তার শখের নারীর কাছে এলে। আমি তোর কাছে এলে শান্তি পাই। পুরুষ মানুষের মানসিক শান্তি হচ্ছে তার শখের নারী। আর একটা কথাও না, শুধু অনুভব কর আমার স্পর্শ। পুতুলের বুক ধকধক করে উঠছিল। এতটা কাছাকাছি আসা, এত গভীর দৃষ্টি, এতে এক অদ্ভুত রোমাঞ্চ ছিল। হিমাদ্রি তার চোখের দিকে তাকিয়ে বলল, তুই আমার কাছে এসে থমকে যাবি না, বরং হারিয়ে যাবি। কারণ আমি তোকে ধরে রাখতে জানি। পুতুল চমকে উঠল। ওর চোখ বড় হয়ে গেল, বুকের মধ্যে ধুকপুকানি আরো বেড়ে গেল। হিমাদ্রি। হিমাদ্রি ধীর লয়ে ওর চিবুকটা আঙুল দিয়ে তুলল, চোখের গভীরে চোখ রাখল। আমি জানি তুই ভয় পাচ্ছিস না। তবে এত লজ্জা কেন? পুতুল লজ্জায় দৃষ্টি নামিয়ে আনল, হাত বাড়িয়ে ওড়নাটা তুলতে গেল, কিন্তু হিমাদ্রি ওর কবজি ধরে ফেলল। এভাবে মুখ লুকিয়ে রাখবি না, পুতুল। তুই আমার কাছে সবচাইতে সুন্দর, তোর প্রতিটা অভিব্যক্তি আমার কাছে অমূল্য। পুতুল নিঃশ্বাস ফেলল, গাল টকটকে লাল হয়ে আছে। আপনি খুব বেশি শয়তান হয়ে যাচ্ছেন, জানেন? হিমাদ্রি হাসল, চোখের তারায় এক অদ্ভুত ঝলক খেলে গেল। শয়তান? তাহলে তোকে আজ আমার ভয় পাওয়াই উচিত। কথাটা বলেই সে পুতুলকে শক্ত করে জড়িয়ে ধরল, ওর চুলের গন্ধ টেনে নিল গভীরভাবে। তোর এই লাজুক চেহারাটা আমার সহ্য হচ্ছে না, পুতুল। তুই জানিস, তোর এই কাঁপুনি, এই শিহরণ আমাকে কেমন পাগল করে দেয়। পুতুল কিছু বলতে গিয়েও পারেনি। ওর শরীরের প্রতিটা স্নায়ু যেন জেগে উঠেছে। ওর জানা ছিল, একদিন না একদিন হিমাদ্রি ওকে এইভাবে চাইবেই, কিন্তু এতটা গভীর, এতটা আবেশে ভরা মুহূর্তের জন্য ও প্রস্তুত ছিল না। হিমাদ্রি ধীরে ধীরে ওর কানের কাছে ফিসফিস করল, আজ তোর কোনো পালানোর উপায় নেই, পুতুল। কারণ তুই শুধু আমার, চিরকাল। হিমাদ্রি পুতুলের গোলাপি রাঙা ওষ্ঠ তার আয়ত্ত নিয়ে নেয়, গভীর চুম্বন আবদ্ধ করছে পুতুলকে। পুতুল ভার সামলাতে না পেরে বিছানায় পড়ে যায়, তখনও হিমাদ্রি পুতুলের ওষ্ঠ সুধা পান করছে। হিমাদ্রি ধীরে ধীরে পুতুলের মুখ থেকে মুখ সরালো, ওর লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে মৃদু হাসল। পুতুল লজ্জায় মুখ লুকানোর চেষ্টা করতেই হিমাদ্রি কপালে একটা আলতো চুমু খেয়ে বলল, তুই আমার, শুধু আমার। এটা কখনো ভুলে যাস না। পুতুল কোনো কথা বলল না, শুধু মাথা নিচু করে হিমাদ্রির বুকে মুখ লুকিয়ে ফেলল। ও জানে, এ ভালোবাসা একদিনে তৈরি হয়নি, এটা বহুদিনের জমে থাকা আবেগ, ভালোবাসার এক অপরূপ রূপ, যা হয়তো সারা জীবন এমনই থাকবে, গভীর, অটুট, আর নির্ভরতার প্রতীক হয়ে। পুতুলের বুক ধকধক করে উঠল। ওর শরীর গরম হয়ে আসছে, কিন্তু এই অনুভূতিটা যেন নতুন, যেন এক ধরনের মাদকতা ছড়িয়ে দিচ্ছে সারা শরীরে। হিমাদ্রি। পুতুল কাঁপা কাঁপা গলায় ডাকল, কিন্তু ওর কণ্ঠেও ছিল একরকম অসহায় আকর্ষণ। হিমাদ্রি ওর ঘাড়ে গভীর শ্বাস ফেলল, ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, তুই জানিস না, তোর এই লাজুক কম্পন আমায় কেমন পাগল করে দেয়, পুতুল। পুতুলের হাতের আঙুলগুলো ওর শার্টের ওপরে শক্ত হয়ে চেপে ধরল। আপনি, আপনি খুব বেশি। খুব বেশি কি, পুতুল? হিমাদ্রি ওর মুখটা সামনে ঘুরিয়ে আনল, গভীর চোখে তাকিয়ে রইল। পুতুল চোখ বন্ধ করে ফেলল, যেন সেই দৃষ্টির গভীরতা সহ্য করতে পারছে না। আমার দিকে তাকিয়ে বল, খুব বেশি কি? পুতুল কিছু বলার আগেই হিমাদ্রি পুতুলে গলাতে মুখ গুজে দিল। ও বুঝতে পারছিল,
এ ভালোবাসার দাবি থেকে পালানোর কোনো উপায় নেই, কোনো প্রয়োজনও নেই। হিমাদ্রি যে শুধু ওর মন নয়, শরীরের প্রতিটা কণাতেও নিজের অস্তিত্ব ছড়িয়ে দিচ্ছে। পুতুলের সমস্ত শরীর শিহরিত হয়ে উঠল, ওর হাত আপনিই উঠে এলো হিমাদ্রির চুলে। আঙুলের ফাঁকে ওর চুলগুলো জড়িয়ে নিয়ে আলতো টান দিল। হিমাদ্রি ওর কপালে, চোখের কোণে ছোট ছোট চুমু এঁকে দিল। তারপর মুখ গুজে দিল ওর তুলতুলে বক্ষে, নিঃশ্বাসে ভরিয়ে দিল ভালোবাসার উষ্ণতা। উন্মুক্ত করে দিল পুতুলকে। হিমাদ্রি উন্মুক্ত পুতুলে মজে গেল। পুতুলের শরীরের কোণে কোণে সে বেপরোয়া ভাবে ছুঁয়ে দিচ্ছে। এতে পুতুলের কম্পন বেড়ে যাচ্ছে। হারিয়ে গেল দুজন ভালোবাসার জোয়ারে। কারো কোন পরোয়া নেই। শুধু ডুবে গেছে দুইজন দুজনাতে। দুইজনে একসাথে লাঞ্চ করে নিয়ে পুতুল বলল, আপনি এখন রুমে গিয়ে কমপ্লিট রেস্ট নিবেন, আমি একটু বাগানে হেঁটে আসি। রুমে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি। হিমাদ্রি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। পুতুল হিমাদ্রিকে রুমে এনে বিছানায় শুয়ে দিয়ে তারপর বাগানে গেল হাঁটতে। বাগানে এসে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাস নিল। পুতুল বাগানের নরম ঘাসের ওপর পা রাখতেই এক অন্যরকম প্রশান্তি অনুভব করল। চারদিকে মৃদু বাতাস বইছে, গাছের পাতা ঝিরঝির শব্দ করছে। ও আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করল, যেন সমস্ত ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যাচ্ছে। একটু দূরে রোজ গাছের নিচে গিয়ে বসল। হাত বাড়িয়ে নরম লাল গোলাপটা ছুঁয়ে দেখল, যেন নিজের অনুভূতিগুলো সেই গোলাপের মতোই কোমল হয়ে গেছে। পুতুল হাসল একদম আপন মনে। হঠাৎই একটা গুলি ছুড়া হলো, কিন্তু গুলিটি একটি ফুলে টবে লাগাতে টবটা পড়ে ভেঙে গুড়িয়ে যায়। পুতুল গুলির শব্দটি শুনে কানে হাত চেপে ধরল। পুতুল ভয় পেয়ে দ্রুত চারপাশে তাকালো। বাগানের নিস্তব্ধতা ভেঙে সেই গুলির শব্দ যেন কানে অনুরণিত হচ্ছিল। তার বুক ধুকধুক করছিল, নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। কে কে ওখানে? পুতুল কাঁপা কণ্ঠে বলল, কিন্তু কোনো উত্তর এল না। হঠাৎ করে দৌড়ের শব্দ শোনা গেল, যেন কেউ দ্রুত পালিয়ে যাচ্ছে। পুতুল পেছনে ফিরে তাকাতে গিয়েও আটকে গেল, পায়ের তলায় মাটির মতো কিছু একটা নড়ে উঠল। নিচে তাকিয়ে দেখে একটা ছোট কাগজের টুকরো পড়ে আছে। ও দ্রুত কাগজটা তুলল। হাতে নিয়েই বোঝা গেল, কেউ ইচ্ছে করেই এটা ফেলে গেছে। হিমাদ্রি পায়ের ব্যথা উপেক্ষা করে দৌড়ে বাগানে আসে। এসে দেখে পুতুল সুরক্ষিত, কিন্তু মাটিতে টবটা পড়ে আছে। হিমাদ্রি এসে পুতুলকে জড়িয়ে ধরে বলল, কিছু হয়নি, কিছু হয়নি, তুই ঠিক আছিস? পুতুল এতটা ভয় পেয়ে আছে যে সে কথা বলতে ভুলে গেছে। শুধু হিমাদ্রির বুকে মাথা রেখে ঘন ঘন শ্বাস নিচ্ছে। হিমাদ্রি শক্ত করে পুতুলকে জড়িয়ে ধরে রেখেছিল, যেন ওর শরীরের প্রতিটা কম্পন অনুভব করতে পারছিল। পুতুলের হাত মুষ্টিবদ্ধ হয়ে ওর শার্টের ওপর চেপেছিল, নিঃশ্বাস এখনো ভারী। পুতুল, চোখ খুলে আমার দিকে তাকা। পুতুল ধীরে ধীরে মুখ তুলল, ওর চোখে আতঙ্কের ছাপ স্পষ্ট। হিমাদ্রি গভীরভাবে ওর চোখে তাকিয়ে বলল, তুই নিরাপদ আছিস, আমি থাকতে তোকে কেউ স্পর্শও করতে পারবে না। পুতুল আস্তে করে মাথা নাড়ল, কিন্তু ওর হাতের মুঠো এখনো হিমাদ্রির শার্ট আঁকড়ে ধরেছিল। পুতুল হিমাদ্রির দিকে তার হাতের থাকা কাগজটি এগিয়ে দিল। হিমাদ্রি ভ্রু কুঁচকে কাগজটি হাতে নিয়ে খুলে দেখল, এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। নইলে পরের গুলিটা ফুলের টবে নয়, অন্য কোথাও লাগবে। এইগুলো লেখো আছে। রাগে তার রক্ত টকবক করে উঠল। কাগজটা হাতে মুছড়ে একপাশে ছুঁড়ে ফেলে দিল। এরপর পুতুলকে শক্ত করে ধরে বলল, তুই এখন থেকে একা কোথাও যাবি না। সব সময় আমার চোখের সামনে থাকবি। পুতুল কিছু বলতে গেলেও হিমাদ্রি থামিয়ে দিল, না, কোনো আপত্তি শোনা হবে না। তুই আমার প্রাণ, পুতুল। তোর গায়ে আঁচড়ও লাগতে দেব না। পুতুল হালকা মাথা নাড়ল। ও বুঝতে পারছিল, হিমাদ্রি এখন কিছুতেই শোনার মুডে নেই। ওর জানা নেই এই হুমকি কতদূর গড়াবে। কিন্তু একটা ব্যাপার স্পষ্ট, এটা শুধুই শুরু, আর সামনে অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর কিছু। হিমাদ্রি কোনো কথা না বলে একদম শক্ত হাতে পুতুলকে কোলে তুলে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। পুতুল অবাক হয়ে বলল, আপনি এটা কি করছেন? আমি ঠিক আছি। চুপ, হিমাদ্রি কড়া গলায় বলল,
তোর একা হাঁটতে দেওয়ার মতো পরিস্থিতি নেই। আমি জানি তুই ভয় পেয়েছিস, শুধু স্বীকার করছিস না। পুতুল প্রতিবাদ করতে গিয়ে থেমে গেল। সত্যিই তো, ওর শরীরটা এখনো একটু কাঁপছে, বুক ধুকপুক করছে। হিমাদ্রির উষ্ণ শক্ত হাতেও একটা আশ্রয়ের মতো অনুভব করছিল। হিমাদ্রি সোজা রুমে গিয়ে পুতুলকে বিছানায় নামিয়ে দিল। তারপর ওর পাশে বসে বলল, আমি আবারও রিপিট করছি পুতুল, আজকের পর থেকে তুই একা কোথাও যাবি না পুতুল। বাইরে যাওয়া, এমনকি বাগানে হাঁটাও বন্ধ। পুতুল কপট রাগ দেখিয়ে বলল, এভাবে বন্দি করে রাখবেন নাকি? হিমাদ্রি ওর চিবুকটা আঙুল দিয়ে তুলল, চোখে কঠিন অথচ কোমল দৃষ্টি। হ্যাঁ, যদি এতে তুই নিরাপদ থাকিস, তাহলে আমি তোর জন্য এই কারাগার বানাতেও রাজি আছি। পুতুল একটু অসহায়ভাবে ওর দৃষ্টির দিকে তাকালো। কিন্তু এটা তো সমাধান না। সমাধান আমি বের করব, হিমাদ্রি দৃঢ় কণ্ঠে বলল। তুই শুধু আমার পাশে থাকবি, এইটুকুই চাওয়া। পুতুল গভীরভাবে শ্বাস নিল, বুঝতে পারছিল, হিমাদ্রি কেবল রাগে নয়, ভেতরে ভেতরে ভীষণ উদ্বিগ্ন। ও কিছু বলল না, শুধু আস্তে করে হাত বাড়িয়ে হিমাদ্রির হাত ধরল। আমি আছি, হিমাদ্রি, সব সময়ে। হিমাদ্রির মুখে এক চিলতে প্রশান্তির ছাপ ফুটে উঠল। কিন্তু ও জানত, এ লড়াই সহজ হবে না। যারা এই হুমকি দিয়েছে, তারা থেমে যাবে না। ফোন বের করে অপূর্বকে একটা টেক্সট করে। পুতুলকে এক গ্লাস পানি খাইয়ে ওকে শুইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। পুতুল হিমাদ্রির বুকে নাক টেনে শখের পুরুষের গন্ধ নিচ্ছে। একটা সময় পুতুল ঘুমিয়ে গেল। পুতুল ঘুমিয়ে যাওয়াতে হিমাদ্রি একটু স্বস্তির নিঃশ্বাস নিল। হিমাদ্রি আর অপূর্ব মুখোমুখি বসে আছে। রুমের চারপাশটা বেশ সুরক্ষিত, বাইরের কেউ এখানে প্রবেশ করতে পারে না। টেবিলের উপর একটা কাগজের ফাইল রাখা, যেখানে তাদের সাম্প্রতিক সমস্ত ঘটনার বিশদ নোট নেওয়া হয়েছে। অপূর্ব হাত গুটিয়ে বসেছিল, চোখে মুখে চিন্তার ছাপ। এবার তো মনে হচ্ছে ব্যাপারটা সত্যিই সিরিয়াস, স্যার। প্রথমে হুমকি দেওয়া, তারপর গুলি চালানো, এগুলো কেবল ভয় দেখানোর জন্য না, এরা সত্যিই কিছু একটা করতে চাইছে। হিমাদ্রি টেবিলে রাখা কাগজের দিকে তাকিয়ে বলল, আমাদের খুব কাছের কেউ এর সঙ্গে জড়িত। না হলে এত নিখুঁতভাবে ওরা পুতুলের রুটিন জানবে কিভাবে? অপূর্ব মাথা নেড়ে বলল, ঠিক বলেছেন স্যার। আমি কিছুদিন ধরে খেয়াল করছিলাম, আমাদের বাড়ির ভেতর থেকে কোনো না কোনোভাবে তথ্য বাইরে যাচ্ছে। হিমাদ্রির ভ্রু কুঁচকে গেল। তোমার কি মনে হয়, আমাদের বাড়ির কোনো কাজের লোক এর সঙ্গে জড়িত? অপূর্ব দীর্ঘশ্বাস ফেলল, এটা নিশ্চিতভাবে বলা মুশকিল, তবে আমাদের লোকদের গতিবিধি নজরে রাখা দরকার। হিমাদ্রি ফাইল খুলে একবার সবকিছু দেখে নিল। তারপর বলল, প্লাবনকে খুঁজে বের করতে হবে। এসবের সাথেও জড়িত, আমার দুর্বলতাতে আঘাত করে আমাকে দুর্বল করার প্রচেষ্টা, এই যা, আর কিছু না। অপূর্ব গম্ভীর কণ্ঠে বলল, এটা একটা ট্র্যাপও হতে পারে। আমাদের এমনভাবে চাল দিতে হবে যেন তারা ভাবতে পারে, আমরা কিছুই জানি না। হিমাদ্রি ঠান্ডা গলায় বলল, ঠিক আছে, এবার আমাদের পাল্টা চাল দেওয়ার সময় এসেছে। অপূর্ব একটুখানি হাসল। হিমাদ্রি চোখ সরু করে বলল, ওদের নিজের জালে ফাঁসাতে হবে। অপূর্ব টেবিলে হেলান দিয়ে বলল, আমি আপনার কথার মানে বুঝতে পারছি, কিন্তু কিভাবে? হিমাদ্রি মৃদু হাসল, কিন্তু তার চোখে শীতল এক কঠোরতা খেলে গেল। একটা ফাঁদ পাততে হবে, যাতে ওরা নিজেরাই ধরা পড়ে। অপূর্ব কিছুক্ষণ চিন্তা করে বলল, তাহলে ঠিক আছে, কাল থেকেই প্ল্যান শুরু। হিমাদ্রি একবার পুতুলের কথা ভাবল, তারপর মৃদু স্বরে বলল, পুতুলকে এর থেকে দূরে রাখতে হবে, কিছুতেই ওর গায়ে আঁচ লাগতে দেওয়া যাবে না। অপূর্ব মাথা নেড়ে বলল, নিশ্চিন্তে থাকুন, স্যার। এবার খেলার পালা আমাদের। হিমাদ্রি গম্ভীর স্বরে বলল, সব তথ্য গোপনে সংগ্রহ করতে হবে, যেন তারা বুঝতেই না পারে আমরা তাদের গতিবিধি লক্ষ্য করছি। অপূর্ব মাথা নেড়ে সায় দিল, আমার এক বিশ্বস্ত লোক আছে, তাকে লাগিয়ে দেই। বাড়ির ভেতরের সবার গতিবিধি নজরে রাখবে। হিমাদ্রি কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, ঠিক আছে, তবে খুব সাবধানে কাজ করতে হবে।
কেউ যেন টের না পায়। অপূর্ব কিছুক্ষণ চিন্তা করে বলল, প্লাবন যদি সত্যি এই ঘটনার পেছনে থাকে, তবে সে নিশ্চয়ই আরেকটা চাল দেবে। আমাদের শুধু অপেক্ষা করতে হবে, আর ওদের সুযোগ দিতে হবে নিজেদের ভুল করার। হিমাদ্রি চোখ সরু করে বলল, এবার আমি দেখব, কে কাকে ফাঁদে ফেলতে পারে। অপূর্ব টেবিলের ওপর ভর দিয়ে একটু সামনে ঝুঁকে বলল, আমাদের প্ল্যান কিভাবে সাজাবো, স্যার? হিমাদ্রি ঠান্ডা গলায় বলল, প্রথমেই আমাদের জানতে হবে প্লাবন এখন কোথায় আছে, আর কার সঙ্গে মিশছে। ওর গতিবিধি বোঝা দরকার। অপূর্ব মাথা ঝাঁকালো, আমি কাল থেকেই খোঁজ নেওয়া শুরু করব। তবে একটা কথা স্যার, প্লাবন বেশ ধূর্ত, ও এত সহজে ধরা দেবে না। হিমাদ্রি মৃদু হেসে বলল, ধরা দিতে হবে না, আমরা ওকে এমন এক পরিস্থিতিতে ফেলব, যেখানে ও নিজেই আমাদের কাছে আসতে বাধ্য হবে। অপূর্ব একটু ভাবল, মানে আপনি ওর জন্য কোনো ফাঁদ তৈরি করতে চাইছেন? হ্যাঁ। হিমাদ্রি চোখে তীক্ষ্ণ দৃষ্টি এনে বলল, একটা ভুল তথ্য ছড়াতে হবে, এমন কিছু যা ওর আগ্রহ বাড়াবে, আর ওর দলের কেউ সেটা জানতে চাইবে। অপূর্ব হেসে ফেলল, দারুণ আইডিয়া। তাহলে আমি এমন একটা খবর ছড়াই, যাতে ওরা মনে করে আমরা তাদের সম্পর্কে কিছুই জানি না, বরং উল্টো কোনো দুর্বলতা আছে আমাদের দিক থেকে। হিমাদ্রি গম্ভীর মুখে বলল, ঠিক আছে, তবে সাবধানে এগোতে হবে। আমি চাই না পুতুলের কোনো ক্ষতি হোক। ওকে এই ঝামেলার বাইরে রাখতে হবে। অপূর্ব মাথা নাড়ল, আপনার স্ত্রী একদম নিরাপদ থাকবেন, স্যার। এখন আমাদের চালটা কি হবে? হিমাদ্রি চেয়ার থেকে উঠে জানালার কাছে গিয়ে বাইরে তাকিয়ে বলল, আমাদের এমন একটা তথ্য ছড়াতে হবে, যা শুনলে প্লাবন নিজের সুবিধা নেওয়ার চেষ্টা করবে। আমরা ওকে লোভ দেখাবো, আর সেই লোভই ওকে ফাঁদে ফেলবে। অপূর্ব উত্তেজিত কণ্ঠে বলল, তাহলে তো খেলা শুরু হয়ে গেল, স্যার। হিমাদ্রির ঠোঁটের কোণে এক চিলতে কঠিন হাসি ফুটে উঠল। মিটিং শেষে অপূর্ব চলে গেল। অপূর্ব চলে যেতে হিমাদ্রি রুমে গেল, গিয়ে দেখল পুতুল নাড়াচাড়া করছে, মানে ঘুম থেকে উঠে পড়বে। হিমাদ্রি বিড় করে বলতে লাগলো, যাক ম্যাডাম উঠবে তাহলে। হিমাদ্রি গিয়ে পুতুলের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। পুতুল ধীরে ধীরে চোখ খুলে তাকালো। পুতুল ধীরে ধীরে চোখ খুলে তাকাতেই হিমাদ্রি হেসে বলল, কি ম্যাম, ভালো ঘুম হয়েছে? পুতুল একটু মুচকি হাসল। ওফো ম্যাডাম, এত সুন্দর করে হাসতে কে বলেছে? এই যে দেখুন, এখন আমার হৃদয়টা কেমন করছে। পুতুল ফের খিলখিল করে হেসে উঠল। হিমাদ্রি পুতুলের দিকে ঝুঁকে নাকের সাথে নাক ঘষা দিয়ে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল পুতুলের ঠোঁটে। হিমাদ্রি পুতুলের চোখে একদৃষ্টিতে তাকিয়ে, তুই জানিস না পুতুল, তোর হাসির মধ্যে এমন কিছু আছে যা আমার সমস্ত দুশ্চিন্তা দূর করে দেয়। পুতুল হালকা এক হাসি দিয়ে বলল, তাহলে সব সময় হাসতে থাকবো, যাতে আপনি দুশ্চিন্তা মুক্ত হন। হিমাদ্রি আরও একটু কাছাকাছি গিয়ে বলল, তোর এই হাসি, তোর এই কথা, এগুলো সব কিছু আমার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি। এরপর একটু থেমে হিমাদ্রি পুতুলের কপালে একটি স্নেহময়ী চুমু রেখে বলল, তুই সবসময় আমার পাশে থাক পুতুল। আমি কিছুই হারাতে চাই না, তোর এই হাসিটাও না। পুতুল হিমাদ্রির কাঁধে মাথা রেখে বলল, এই তো, আমি আপনাকে ছেড়ে যাব না তো। হিমাদ্রি পুতুলের জামার ভিতরে নিজের শক্তপোক্ত হাতটা দিয়ে পুতুলের কোমর পেঁচিয়ে ধরে বলল, আমি যেতে দিলে তো তুই যাবি, তুই আমার পোষা পাখি। গভীর রাত। পুরো বাড়ি নিস্তব্ধ। বাইরে শুধু বাতাসের মৃদু শো শো শব্দ শোনা যাচ্ছে। হিমাদ্রি আর পুতুল গভীর ঘুমে আচ্ছন্ন। হিমাদ্রির এক হাত পুতুলের কোমরের চারপাশে জড়ানো, ও যেন ঘুমের মধ্যেও নিশ্চিত করতে চাইছে পুতুল ওর কাছেই আছে। ঠিক তখনই হিমাদ্রির ফোনটা ভাইব্রেশনে কাঁপতে শুরু করল। ব্রোটোরো। একবার, দুইবার, তিনবার। হিমাদ্রির কপালের মাঝখানে ভাঁজ পড়ল। ঘুমের ঘোরেই এক হাতে ফোনটা টেনে নিয়ে স্ক্রিনের দিকে তাকালো। অপূর্ব কল করেছে। ফোনটা রিসিভ করে হিমাদ্রি বলল, হ্যাঁ অপূর্ব, বলো, কোন খবর, কি পেলে? অপূর্বের কণ্ঠস্বরে চাপা উত্তেজনা, স্যার, প্লাবন শহরে ফিরে এসেছে, সে এখন একটা ক্লাবে। হিমাদ্রি সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসল। এক মুহূর্তেই চোখ মুখ কঠিন হয়ে গেল।
গলা নিচু কিন্তু দৃঢ়। কোন ক্লাবে? অপূর্ব বলল, গ্যালাক্সি ক্লাব, শহরের সবচেয়ে নিরাপদ অথচ সবচেয়ে বিপজ্জনক জায়গা। ওখানে প্রবেশাধিকার সবার জন্য না, শুধু ভিআইপি কিংবা তাদের লোকেরা ঢুকতে পারে। হিমাদ্রির ঠোঁট একপাশে কুঁচকে গেল, মানে ও নিশ্চিতভাবেই বড় কোনো চাল দিচ্ছে। ঠিক আছে, আমি এখন আসছি। অপূর্ব সতর্ক স্বরে বলল, স্যার, আপনি সরাসরি গেলে ঝুঁকি হতে পারে। প্লাবন জানে আপনি ওর পেছনে আছেন। ওর ফাঁদে পা দেওয়ার কোনো মানে হয় না। হিমাদ্রি উঠে দাঁড়িয়ে দ্রুত শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, ঝুঁকি নিতে আমি ভয় পাই না, অপূর্ব। আর প্লাবন যদি ভাবেও আমি ওকে খুঁজছি না, তাহলে সেটাই আমার ভুল হবে। ওর মনে ভয় ঢোকানো দরকার। অপূর্ব একটু চুপ থেকে বলল, তাহলে আমি আগে গিয়ে চারপাশ পর্যবেক্ষণ করি, তারপর আপনি আসুন। হিমাদ্রি এক মুহূর্ত ভেবে বলল, ঠিক আছে, তুই আগে যা, আমি একটু অন্যভাবে ঢুকব। প্লাবন ভাববে আমি বাইরে, কিন্তু আমি থাকবো ঠিক ওর কাছেই। অপূর্ব বুঝতে পারল, হিমাদ্রি কোনো আলাদা পরিকল্পনা করছে, তাই আর কিছু না বলে বলল, ঠিক আছে, আমি আপডেট দিচ্ছি। সাবধানে আসবেন, স্যার। ফোন রেখে হিমাদ্রি দ্রুত একটা কালো জ্যাকেট পরে নিল। ওর চোখে এখন একটাই আগুন, প্লাবনকে ধরতে হবে, তার পুরো পরিকল্পনা ভেস্তে দিতে হবে। বিছানার দিকে তাকাতেই দেখল, পুতুল একটু নড়েচড়ে গেছে। ওর ঘুম ভাঙাতে চায়নি, তাই আস্তে করে ওর কপালে একটা চুমু দিয়ে বলল, আমি আসছি, তুই ভালো থাকিস। এরপর নিঃশব্দে দরজা খুলে রাতের অন্ধকারে মিলিয়ে গেল হিমাদ্রি। হিমাদ্রি দ্রুত গাড়িতে উঠল, ইঞ্জিন স্টার্ট করেই গন্তব্য ঠিক করল, গ্যালাক্সি ক্লাব। রাত তখন গভীর। শহরের ব্যস্ততা কমে এসেছে, কিন্তু শহরের আলো ঝলমলে একটা অংশ এখনো জেগে আছে। গ্যালাক্সি ক্লাব সেই জায়গারই একটা অংশ। বাইরের থেকে সাধারণ একটা নৈশ ক্লাব মনে হলেও আসলে ওটা একটা নিরাপদ গোপন আস্তানা, যেখানে সব ধরনের ডিল হয়, অপরাধীরা নিজেদের গা ঢাকা দেয়, আর যেখানে টাকা থাকলে সবকিছু সম্ভব। হিমাদ্রি জানতো, সরাসরি ঢুকলে নজর পড়ে যাবে। ও গাড়িটা একটু দূরে পার্ক করলো, তারপর একপাশের গলিটা ধরে ক্লাবের পেছনের দিকে এগিয়ে গেল। এদিকে অপূর্ব আগেই পৌঁছে গেছে। ভেতরে ঢুকে সে নিজের চারপাশটা নজরে রাখছিল। ক্লাবের ভেতরে জোরে বাজছে ইডিএম মিউজিক, লোকজন নাচছে, হাসছে, পানীয়র গ্লাস হাতে গল্প করছে। কিন্তু অপূর্বের চোখ শুধু একজনকে খুঁজছিল, প্লাবন। আর ঠিক তখনই সে ওকে দেখতে পেল। প্লাবন এক কোণার সোফায় বসে আছে। সামনে কয়েকজন লোক, আর একদম বিপরীত পাশে বসে একটা কালো রঙের স্যুট পরা লোক, চেহারা অচেনা, কিন্তু চোখে এক ধরনের শীতল নিষ্ঠুরতা। অপূর্ব বুঝল, এটা একটা ডিলের মুহূর্ত। কিন্তু কি নিয়ে ডিল হচ্ছে? ও দ্রুত হিমাদ্রিকে মেসেজ পাঠালো, স্যার, প্লাবন এখানে বসে আছে। সামনে একজন শক্তিশালী লোক, হয়তো কোনো বড় ডিল হচ্ছে। আপনি সাবধানে আসুন। হিমাদ্রি গভীর চিন্তায় ডুবে গাড়ি চালাচ্ছিল। রাতের শহর তার চারপাশ দিয়ে ছুটে চলেছে, কিন্তু তার মাথায় চলছে একটাই হিসাব, কিভাবে প্লাবনকে ধরতে হবে, কিভাবে ওর চালগুলোকে ব্যাকফায়ার করানো যাবে। ঠিক তখনই পেছনের আয়নায় এক ঝাঁক হেডলাইটের ঝলকানি পড়ল। কয়েক সেকেন্ডের মধ্যে রাস্তার নীরবতা ভেঙে হিমাদ্রির গাড়ির চারপাশে 50টা বাইক এসে ঢুকে পড়ল, সব কটাই কালো, শক্তিশালী ইঞ্জিনের গর্জন নিয়ে। প্রতিটা বাইকের ওপর বসে থাকা লোকগুলো নিখুঁত শৃঙ্খলায় চলছে, যেন নিঃশব্দ কোনো ছায়া বাহিনী। এরপরই ঠিক সামনে একটা বড় মাইক্রোবাস এসে যোগ দিল, যার ভিতরে হিমাদ্রির বডিগার্ডদের আরও একটা দল অপেক্ষা করছে। ওরা সবাই প্রশিক্ষিত, ওদের একটাই কাজ, হিমাদ্রির নিরাপত্তা নিশ্চিত করা, এবং প্রয়োজনে একটা অগ্নিস্ফুলিঙ্গ তৈরি করা। হিমাদ্রি ঠোঁটের কোণে এক টুকরো কঠিন হাসি এঁকে নিয়ে বলল, খেলা তাহলে এবার জমবে। তারপরই সে ক্লাবের দিকে গাড়ির গতি বাড়িয়ে দিল, আর ওর পেছনে ছায়ার মতো ছুটে চলল পুরো বাহিনী। ঘণ্টা খানেকের মধ্যে পৌঁছে গেল ওরা ক্লাবে। হিমাদ্রি ফোনে একটা সিগন্যাল দিল,
সঙ্গে সঙ্গে বাইকাররা 3 ভাগে ভাগ হয়ে গেল, এক দল ক্লাবের সামনের গেটে, এক দল পাশের গলিতে, আর বাকিরা ক্লাবের চারপাশ নজরে রাখবে। এদিকে অপূর্ব প্লাবনের গতিবিধি লক্ষ্য করছিল। লোকটা সামনে বসা কালো স্যুট পরা ব্যক্তির সঙ্গে খুব সাবধানে কথা বলছিল, মাঝে মাঝে মোবাইলের স্ক্রিন দেখাচ্ছিল। অপূর্ব কানে হাত দিয়ে ছোট্ট একটা ইয়ারপিস অ্যাডজাস্ট করল, তারপর খুব আস্তে করে বলল, স্যার, এখানে কিছু একটা বড় লেনদেন হচ্ছে। আমি ক্লোজ হওয়ার চেষ্টা করছি। ঠিক তখনই ক্লাবের পেছনের সার্ভিস ডোরটা নিঃশব্দে খুলে গেল। কেউ খেয়ালও করতে পারল না কখন হিমাদ্রি ঢুকে পড়েছে। হিমাদ্রি ধীর পায়ে হাঁটতে হাঁটতে ক্লাবের ভিতরে প্রবেশ করল, চারপাশে একবার চোখ বুলিয়ে নিল। আলো ঝলমলে পরিবেশ, উচ্চস্বরে বাজতে থাকা মিউজিকের মধ্যে কেউই খেয়াল করল না যে শিকার এখন শিকারীর কাছেই চলে এসেছে। হিমাদ্রি মাস্ক পরে একপাশে শটান বসে রইল, তার চোখ কেবল প্লাবনের দিকে। ক্লাবের ভেতর সমস্ত হইচইয়ের মাঝে হিমাদ্রি যেন এক নীরব নিশাচর, কারো দৃষ্টি না কাটতে চেয়ে চুপচাপ বসেছিল। তার প্রতিটি অঙ্গভঙ্গি ছিল নির্ধারিত, যেন সে এখানে শুধুই আরেকটা অতিথি, কিন্তু ভিতরে ভিতরে তার মন ছিল শিকারীর মতো তীক্ষ্ণ, যে কোনো মুহূর্তে প্লাবনকে ধরে ফেলতে প্রস্তুত। হিমাদ্রি রিভলভারের কুল কামড়ে ধরে, চোখে তার শান্ত কিন্তু তীক্ষ্ণ আগুন ছিল। প্লাবনের লোকেরা তার চারপাশে ঘিরে ফেলেছে, কিন্তু হিমাদ্রি কোনোভাবেই ভীত হয়নি। বরং সে একটু বাঁকা হাসল, যেন কোনো ব্যাপারই না। ওর লোকেরা হিমাদ্রির দিকে বন্দুক তাক করে গুলি চালাতে নিলে হিমাদ্রি ও তার বুকে শর্টান গুলি করে। সে মাটিতে পড়ে গেল। বাকি লোকেরা অবাক হয়ে কিছুটা পিছিয়ে গেল, তাদের জন্য এটা ছিল এক অপ্রত্যাশিত আঘাত। এমন সময় ক্লাবের ভেতর লুকিয়ে থাকা হিমাদ্রির লোকেরা দ্রুত পদক্ষেপ নিয়ে প্লাবনের লোকদের ঘিরে ফেলল। মুহূর্তেই পরিস্থিতি একদম পাল্টে গেল। লোকেরা ঘেরাও হয়ে গেল, কেউ পালানোর উপায় পেল না, আর ক্লাবের মধ্যে এক গভীর চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল। হিমাদ্রি হঠাৎ এক ঝটকায় প্লাবনের দিকে ঝাঁপিয়ে পড়ল। তার চোখে তীব্র লক্ষ্যভেদী নজর, আর তার শরীরের প্রতিটি মুভমেন্ট ছিল শ্বাসরুদ্ধকর দ্রুততায়। সে পায়ে সোজা দৌড়ে প্লাবনের কাছে পৌঁছানোর আগেই নিজের হাতে এক চমকপ্রদ কুংফু কৌশল প্রয়োগ করল। এক হাতে প্লাবনের ঘাড়কে লক্ষ্য করে মুষ্টি বন্ধ করে শক্তভাবে আঘাত করল। তার আঘাত এত দ্রুত এবং নিখুঁত ছিল যে প্লাবন কিচ্ছু বুঝে উঠতে পারল না। হিমাদ্রির শরীরের শক্তি এবং গতি একসাথে মিলিয়ে প্লাবনের ঘাড়ে অবর্ণনীয় চাপ সৃষ্টি হল, যেন কোনো তীক্ষ্ণ অস্ত্রের আঘাত। প্লাবন কিছুমাত্র প্রস্তুত ছিল না। আঘাতের প্রভাবে তার মাথা ঝুঁকে গেল এবং সে কাঁপতে কাঁপতে এক পা পিছিয়ে পড়ল। হিমাদ্রির আক্রমণ এতটাই জোরালো ছিল যে প্লাবন শ্বাস নিতে পারল না। তার শরীর একেবারে অচল হয়ে পড়ল। তখন প্লাবন আর দাঁড়িয়ে থাকতে পারল না, মাটিতে পড়ে গেল, আর তার চোখে ভয় আর হতাশার ছাপ স্পষ্ট হয়ে উঠল। প্লাবন মাটিতে পড়ে যাওয়ার পর তার শরীর যেন একেবারে জড়ো হয়ে গিয়েছিল। হিমাদ্রি শীতলভাবে তাকিয়ে থেকে এক মুহূর্তে অপূর্বের দিকে নির্দেশ দিল, ওকে বেঁধে গাড়িতে তুলে নিয়ে গোডাউনে রেখে আসতে। অপূর্ব অবিলম্বে নির্দেশ পালন করল। সে দ্রুত প্লাবনের কাছে গিয়ে তার হাত পা শক্তভাবে বেঁধে ফেলল, যেন কোনোভাবেই সে পালাতে না পারে। তারপর প্লাবনকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে আসলো। হিমাদ্রি তখনও একদম ঠান্ডা মাথায় দাঁড়িয়েছিল। তার চোখের দৃষ্টিতে কোনো এক অদৃশ্য আগুন ছিল, যেন সে নিশ্চিত ছিল প্লাবন আর কখনোই পালাতে পারবে না। সে জানত এই মুহূর্তে তাকে কোনো ভুল করতে দেয়া যাবে না। অপূর্ব প্লাবনকে গাড়িতে তুলতে তুলতে হিমাদ্রির এক নির্দেশে গোডাউন পর্যন্ত পৌঁছে গেল। প্লাবন চুপচাপ অক্ষম হয়ে গাড়ির পেছনে বসেছিল, আর সে বুঝতে পারল আজ আর পালাবার কোনো পথ নেই। হিমাদ্রি গাড়িতে উঠে দ্রুত রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। ঘুমন্ত পুতুলকে একলা রেখে এসেছে। এইদিকে পায়ের যন্ত্রণাটাও বৃদ্ধি পাচ্ছে। চোখ বন্ধ করল হিমাদ্রি। ঘুমন্ত পুতুলের মুখটা এক মুহূর্তে তার চোখের সামনে ভেসে উঠল। তার মায়াবী মুখ, কোমল হাসি, আবার চোখ খুলল। তারপর গাড়ি স্টার্ট দিল। তার মনে এখন একটাই কথা, যত দ্রুত সম্ভব বাড়ি ফিরা।
হিমাদ্রি বাড়ি ফিরে এসে দেখে পুতুল এখনো ঘুমাচ্ছে। হিমাদ্রি খুব আস্তে করে আলমারিটা খুলে ফ্রেম জামাকাপড় নিয়ে ওয়াশরুমে গেল, ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই হিমাদ্রির চোখ পড়ল পুতুলের দিকে। মেয়েটা গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু মুখে এক অদ্ভুত প্রশান্তি লেগে আছে। যেন সব ঝড়ঝাপটার মাঝেও সে নির্ভার, কারণ সে জানে হিমাদ্রি আছে। হিমাদ্রি নিঃশব্দে বিছানার একপাশে বসল। পা দুটো বেশ অবশ লাগছে, যন্ত্রণা যেন বাড়ছেই। তবু এখন বিশ্রামের সময় নেই। হাত বাড়িয়ে পুতুলের এলোমেলো চুলগুলো সরিয়ে দিল কপাল থেকে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি এলো। এই মেয়েটার দিকে তাকালেই কেন যেন সমস্ত ক্লান্তি উধাও হয়ে যায়। কিন্তু হঠাৎ পুতুল একটু নড়েচড়ে উঠল, যেন কোনো স্বপ্ন দেখছে। এক মুহূর্ত পরেই কপালে ভাঁজ পড়ে গেল, ঠোঁট নড়ে উঠল, যেন ঘুমের ঘোরেই কিছু বলার চেষ্টা করছে। হিমাদ্রি ধীর কণ্ঠে বলল, পুতুল। পুতুল ঘুমের মধ্যে হুম করে আবার ঘুমিয়ে গেল। হিমাদ্রি একদৃষ্টিতে পুতুলের দিকে তাকিয়ে রইল। মেয়েটা যেন তার ছোঁয়া টের পেয়েও স্বপ্নের রাজ্যে হারিয়ে গেছে। এক মুহূর্তের জন্য হিমাদ্রি মনে মনে হাসল, পুতুল এখনো কতটা শিশুর মতো। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে গেল। শরীরের ক্লান্তি, পায়ের যন্ত্রণা, সব কিছুকে উপেক্ষা করে সে জানালার পাশে গিয়ে দাঁড়াল। বাইরে এখনো রাত গভীর, শহরের আলোগুলো এক একটা ছোট ছোট তারা হয়ে জ্বলছে। কিন্তু হিমাদ্রির মনে শান্তি নেই। প্লাবন ধরা পড়লেও খেলা এখনো শেষ হয়নি। তার পিছনে নিশ্চয়ই আরো বড় কেউ আছে। গভীর শ্বাস নিয়ে সে ঘরের দিকে ফিরে তাকালো। পুতুল নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এই মেয়েটার জীবনকে আর কোনো ঝড়ের মুখে ফেলতে চায় না সে। নিজের দিকে তাকিয়ে দেখল, হাতে এখনো প্লাবনের রক্তের দাগ শুকিয়ে লেগে আছে। এক মুহূর্ত ভাবল, তারপর আবার ওয়াশরুমে ঢুকে গেল। সব দাগ মুছতে হবে, শুধু শরীর থেকে নয়, জীবন থেকেও। হিমাদ্রি হাত ধুয়ে এসে আস্তে করে পুতুলের পাশে শুয়ে পড়ল। মেয়েটা ছোট্ট শিশুর মতো একদম নিশ্চিন্ত হয়ে ঘুমাচ্ছে। হিমাদ্রি ধীরে ধীরে পুতুলকে নিজের বাহুর মধ্যে টেনে নিল, যেন ওর আশেপাশে কোনো ঝড়ই পৌঁছাতে না পারে। পুতুলের শরীরের উষ্ণতা হিমাদ্রির ক্লান্তিতে একটা আশ্চর্য প্রশান্তি এনে দিল। একবার মনে হলো, এত ঝড় ঝাপটার পরও এই ছোট্ট মেয়েটার অস্তিত্ব যেন একটা আশ্রয়, একটা নিশ্চিন্ত নিরাপত্তা। পুতুল নড়েচড়ে হিমাদ্রির বুকে মুখ গুজে নিল, ঘুমের মধ্যেই যেন স্বস্তি খুঁজে পেল ওর কাছেই। হিমাদ্রি ওর চুলে আলতো করে হাত বুলিয়ে দিল, তারপর আস্তে করে ফিসফিস করে বলল, তুই থাকলেই আমি সব পারবো, পুতুল। তারপর চোখ বন্ধ করল হিমাদ্রি। জীবনের সমস্ত ঝড়ের মাঝেও এই একটা মুহূর্ত ওর জন্য ছিল সম্পূর্ণ। ঘুমন্ত পুতুল জানতেও পারল না, এই গভীর রাতে কত কিছু ঘটে গেল। শহরের অন্য এক প্রান্তে গ্যালাক্সি ক্লাবের ভেতরে তোলপাড় হয়ে গেছে, গোপন ডিল ভেস্তে গেছে, প্লাবন বন্দী হয়ে গেছে, আর এই সবকিছুর কেন্দ্রে ছিল হিমাদ্রি। কিন্তু সে এখন নিশ্চুপ, স্থির। পুতুলের পাশে শুয়ে থাকা হিমাদ্রির চোখে তখনও ক্লান্তির ছাপ স্পষ্ট। শরীর অবসন্ন, পায়ের যন্ত্রণা মাঝে মাঝে তীক্ষ্ণ হয়ে উঠছে, কিন্তু তাতে কিছু আসে যায় না। কারণ এই এক মুহূর্তেই যেন সব কষ্ট মুছে যাচ্ছে। পুতুল শান্তভাবে ঘুমাচ্ছে, কিছুই টের পায়নি। জানেই না, তার হিমাদ্রি ঠিক কত বড় একটা ঝড় পেরিয়ে, কতগুলো বিপদ পার করে তবেই ফিরেছে। হিমাদ্রি একবার গভীর দৃষ্টিতে ওর দিকে তাকালো, মনে মনে বলল, তুই জানিস না, তোর জন্য আমি কত কিছু করে ফেলি। তারপর নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস ফেলে, পুতুলকে আগের চেয়ে একটু বেশি শক্ত করেই জড়িয়ে ধরল। যেন এই এক জায়গাটাই ওর শান্তির একমাত্র ঠিকানা। পুতুল ঘুমন্ত কোমল নিঃশ্বাসের স্পন্দন হিমাদ্রির বুকের ওপর পড়ছে, আর সেটাই যেন ওর জন্য সবচেয়ে শান্তির অনুভূতি। বাইরে এখনো রাত গভীর, হালকা বাতাস জানালার পর্দা সরিয়ে দিচ্ছে। দূরে কোথাও একটা কুকুরের ডাক ভেসে এলো, কিন্তু সেই শব্দও যেন ওদের ঘুম ভাঙাতে পারল না। এই রাতে আর কোনো দুশ্চিন্তা নেই, কোনো তাড়া নেই। শুধু নিঃশ্বাসের সঙ্গে মিশে থাকা এক অনিবার্য প্রশান্তি। হিমাদ্রি পুতুলকে আরেকটু কাছে টেনে নিল, যেন ওকে হারানোর ভয়টা ঘুমের মধ্যেও ওকে গ্রাস করতে না পারে।
আর তারপর নিস্তব্ধতা ভেদ করে ধীরে ধীরে দুজনেই ঘুমের গভীরে তলিয়ে গেল। সকালবেলা সূর্যের প্রথম আলো জানালার পর্দা গলে ঘরে প্রবেশ করল। নরম আলো পড়ে রইল পুতুলের ঘুমন্ত মুখে। মেয়েটা একটু নড়েচড়ে ঘুমিয়ে উঠল, কিন্তু এখনো চোখ খুলল না। হিমাদ্রি চোখের পাতায় ভার অনুভব করল, গত রাতের ধকল শরীরের প্রতিটি কোণে যেন চেপে বসেছে। কিন্তু তবুও তার ঘুম ভাঙল পুতুলের নরম স্পর্শে। মেয়েটা স্বপ্নের ঘোরে নিজের গালটা হিমাদ্রির বুকে ঘষে একটু গুটিয়ে নিল, যেন আরো আরামদায়ক জায়গা খুঁজছে। হিমাদ্রি এক চিলতে হাসল। এক হাতে পুতুলের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। এই মেয়েটার শীতল প্রশান্তি ওর সমস্ত ব্যথা ভুলিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর পুতুল আস্তে আস্তে চোখ খুলল। প্রথমে একটু ধাঁধিয়ে গেল, তারপর যখন দেখল হিমাদ্রি ওকে জড়িয়ে ধরে রেখেছে, তখন মুখে আলতো একটা হাসি ফুটে উঠল। হিমাদ্রি পুতুলকে জেগে গেছে দেখে তার নাকের সাথে নাক ঘষে বলল, কি ম্যাডাম, সাত সকালে আমাকে পাগল করার ধান্দা করছি, সামলাতে পারবি তো, বলে পুতুলের ওষ্ঠের সাথে নিজের ওষ্ঠ মিলিয়ে দিল। পুতুল একদমই প্রস্তুত ছিল না। হিমাদ্রির আচমকা এই কাণ্ডে তার হৃদস্পন্দন থমকে গেল এক মুহূর্তের জন্য। চোখ বড় বড় করে তাকিয়েছিল ওর দিকে, যেন বিশ্বাসই করতে পারছে না। কিন্তু হিমাদ্রি একচুলো পিছু হটল না। বরং আরও একটু গভীরভাবে অনুভব করল পুতুলের উষ্ণতা। তার শক্ত হাত দুটো পুতুলের কোমরে বাঁধা ছিল, যেন এই মুহূর্তে তাকে ছাড়া আর কিছুই নেই দুনিয়ায়। পুতুল প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলেও একসময় চোখ বুজে ফেলল। মনে হলো সে নিজেই হারিয়ে যাচ্ছে এই গভীর টান আর উষ্ণতার মাঝে। কতক্ষণ এভাবে কেটে গেল জানে না কেউ। কিন্তু যখন হিমাদ্রি ধীরে ধীরে পুতুলকে ছেড়ে দিল, তখন পুতুলের শ্বাস তখনও অস্থির। গাল টকটকে লাল হয়ে উঠেছে, চোখে যেন এক ধরনের মিষ্টি ঘোর লেগে আছে। পুতুল সাথে সাথে বালিশ নিয়ে ওর মাথায় মেরে দিল, অসভ্য, সাত সকালে এসব কি করলেন? হিমাদ্রি আরো জোরে হেসে দিল, পুতুলের হাত ধরে টেনে নিল নিজের কাছে। তুই তো নিজেই আমার কাছে আসলি, আমি কিছু করিনি। পুতুল চট করে মুখ ফিরিয়ে বলল, আমি কিছু করিনি, আপনি ইচ্ছে করে আমাকে ফাঁসাচ্ছ। তাহলে কি প্রমাণ লাগবে? হিমাদ্রি চোখ টিপ দিয়ে আবার একটু এগিয়ে এলো। পুতুল তাড়াতাড়ি হাত দিয়ে ওর মুখ সরিয়ে দিয়ে বলল, আর না। এবার উঠেন, আমায় রান্নাঘরে যেতে হবে। হিমাদ্রি চোখ সরু করে বলল, তুই রান্নাঘরে যাবি, আর আমি তোর চিন্তায় পাগল হব, তাই না? পুতুল মুচকি হাসল, তাই তো। এবার বোঝেন কাকে সামলানো কঠিন। হিমাদ্রি মাথা নাড়ল, ঠিক আছে ম্যাডাম, খেলায় যদি আসতে চাস, তাহলে আমি হার মানব না। পুতুল কিছু বুঝে ওঠার আগেই হিমাদ্রি আবার ওকে জড়িয়ে ধরে বিছানায় ফেলে দিল। পুতুল হঠাৎ চেঁচিয়ে উঠল, উফ, উঠুন না। হিমাদ্রি পুতুলের ঠোঁটে হাত দিয়ে বলে, হুশ, কোন শব্দ করবি না, একদম ডিস্টার্ব করবি না, বলে পুতুলের গলার ভাঁজে মুখ গুজে দিল। পুতুল জমে বরফ হয়ে গেল। পুতুল শিউরে উঠল, যেন পুরো শরীরটা বিদ্যুতের ছোঁয়া পেল। হিমাদ্রি! সে ফিসফিস করে ডাকল, কিন্তু তার কণ্ঠস্বর কাঁপছিল। হিমাদ্রি চোখ বন্ধ রেখেই বলল, একটুও নড়বি না, তোকে একটু অনুভব করতে দে। পুতুলের বুক ধুকপুক করে উঠল। সে জানে এই মুহূর্তে কিছু বলা অর্থহীন। হিমাদ্রির উষ্ণ শ্বাস তার গলার কাছে লেগে আছে, আর তাতেই যেন সমস্ত শক্তি নিঃশেষ হয়ে যাচ্ছে। হিমাদ্রি পুতুলের পেটের চারপাশে হাত বুলাচ্ছে। পুতুল ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। পুতুলের শরীর এক অদ্ভুত অনুভূতিতে ঘুরপাক খাচ্ছে, যেন তার সমস্ত প্রতিরোধের শক্তি একে একে ভেঙে পড়েছে। হিমাদ্রি! এইটা কি হচ্ছে? অজান্তেই গলাটা আটকে উঠল। হিমাদ্রি এক মুহূর্তে চুপ থেকে বলল, চুপ, তোর সব কথাই নিষেধ, শুধু অনুভব কর। পুতুল! পুতুলের ঠোঁটে এক চিলতে তীব্র শিহরণ উঠল। হিমাদ্রির হাত কোমর থেকে ধীরে ধীরে নিচে নামছে, পুরো শরীরটা যেন নিজের শাসনে নিবে। পুতুল নিজেকে ধরে রাখতে পারল না। তার দেহ কাঁপছিল। মনু যেন অন্ধকারে হারিয়ে যাচ্ছে, চোখ বন্ধ করে ফিল করছে তার শরীরের প্রতিটা ভাঁজে তার শখের পুরুষ, তার স্বামীর স্পর্শ। ডুবে গেল দুইজন দুইজনাতে।
দিন দুনিয়ায় কোন খেয়াল নেই, শুধু একজন আরেকজনের ভালোবাসায় মেতে উঠল। দুইজন ব্রেকফাস্ট সেরে নিয়েছে। পুতুল বেডের উপর বসে গোল গোল চোখে দেখছে হিমাদ্রি রেডি হচ্ছে। আয়না দিকে তাকিয়ে বলল, হিমাদ্রি ভ্রু জোড়া নাচিয়ে বলল, কি হয়েছে, কি দেখছিস? পুতুল বিছানা থেকে নেমে হিমাদ্রিকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আমার না বাবাকে দেখতে ইচ্ছে করছে, সেই কবে বাবাকে দেখে এসেছি। কি জবাব দিবে হিমাদ্রি ভাবছে, কারণ ওটা তো পুতুলের বাবা না, আর না উনি হসপিটালে আছেন, উনি তো কবেই হসপিটাল থেকে পালিয়ে গেছে। হিমাদ্রি একটু হেসে বলল, পুতুল রানী, তোকে তো একটা কথা বলা হয়নি। কি কথা? ওনাকে আমি বিদেশে পাঠিয়েছে, বিদেশে উন্নতমানের চিকিৎসায় উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। চিন্তার ভাঁজ পড়ল কপালে, তারপর হিমাদ্রিকে শুধালো, বাবার শরীর কি খুব খারাপ? আরে না, তেমন কিছু না, তুই চিন্তা করিস না, তোর ফোকাসটা আমার দিকে রাখো, নে তোর শার্টের বাটনগুলো লাগিয়ে দে। পুতুল পা উঁচু করে শার্টের বাটন লাগাতে লাগাতে বলল, আপনি এত লম্বা কেন? কারণটা খুব সিম্পল, তোকে আদর করার সময় যেন তুই নাড়াচাড়া করতে না পারিস, একদম চাপে চ্যাপ্টা হয়ে যাস। আপনি দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছেন, মনে হয় না আপনার? এমন ফুলের মতো বউ যার ঘরে থাকবে সে তো এমন বেপরোয়া হবেই। নিন হয়ে গেছে, সাবধানে যাবেন আর তাড়াতাড়ি চলে আসবেন। আচ্ছা, তুইও সাবধানে থাকিস আর একদম টেনশন করবি না। কোন দরকার হলে কল করবি, আর পাকামো করে একা একা বেকনিতে যাবি না, একা একা বাগানে যাবি না। আমি আসার সময় তোর জন্য বই নিয়ে আসবো, ঘরে বসেই লেখাপড়া করবি, আমি তোকে গাইড করব। পুতুল মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালো। এইদিকে আয়, আমার কাছে আয়। আমি তো আপনার কাছেই, আর কত কাছে যাব? আরেকটু আয়, তোকে ফিল করতে পারছি না তো বেবি। পুতুল আরেকটু কাছে যেতেই হিমাদ্রি পুতুলের ঠোঁটে নিজের ঠোঁট দ্বারা গভীর চুম্বনে লিপ্ত হয়ে চুম্বন করার অবস্থায় পুতুলকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে তারপর ওর ঠোঁট জোড়া ছেড়ে দিয়ে বলল, কমপ্লিট রেস্ট, ওকে? আমি তাড়াতাড়ি চলে আসব। আর আমার নিষেধাজ্ঞা যেন আপনার মনে থাকে। পুতুল নিজ থেকে এই প্রথম নিজের ওষ্ঠটা হিমাদ্রির ললাটে ছুঁয়ে দিল। চমকিত হয়ে পুতুলের পানে তাকালো হিমাদ্রি। পুতুল লজ্জায় কুঁকড়ে গিয়ে হাত দিয়ে মুখ ডেকে ফেলল। পুতুলের কাণ্ড দেখে হিমাদ্রি ঠোঁট কামড়িয়ে হেসে উঠল, তারপর বলল, মিসেস ফৌজিয়া পুতুল হিমাদ্রি চৌধুরী, আমি আসছি, আপনি সাবধানে থাইকেন, আল্লাহ হাফেজ বলে বিদায় নিয়ে চলে গেল। গোডাউনে এসেছে হিমাদ্রি। প্লাবনের সামনে বসে আছে। প্লাবন হাত পা বাঁধা অবস্থায় বসে আছে। হিমাদ্রি অপূর্বকে চোখের ইশারায় করতেই অপূর্ব হিমাদ্রিকে বরফের পানি এনে দেয়। হিমাদ্রি বাঁকা হেসে বরফের ঠান্ডা পানি ওর চোখে মুখে ঝাপটা দেয়া। ঠান্ডা পানিতে কাটা জায়গা গুলোতে জ্বালা করতে শুরু করে। তার শরীর কাঁপতে থাকে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। হিমাদ্রি দাঁড়িয়ে থাকে, তার মুখে এক উজ্জ্বল প্রতিশোধের হাসি। প্লাবন ধীরে ধীরে চোখ মেলে তাকায়, তার মুখের অভিব্যক্তি একেবারে স্থির। কিন্তু শরীরের প্রতিটি কোষ যেন কাঁপছে। হিমাদ্রি তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে, তারপর এক সেকেন্ডও না বিলম্বিত করে প্লাবনের গাল ধরে শক্ত করে চেপে ধরে। বল, পুতুলের নকল বাবা সৈকত কোথায়? আনসার মি। হিমাদ্রির গলা কাঁপে, কিন্তু কথাগুলোর মধ্যে এক ভীষণ তীব্রতা রয়েছে। সে যেন তার প্রতিটি শব্দ দিয়ে প্লাবনের ভেতর ঢুকে যেতে চায়। প্লাবন শ্বাস নিতেও কষ্ট পায়, তার চেহারায় যন্ত্রণার ছাপ স্পষ্ট। তার শরীর যতটা অসহায়, মন ততটাই শক্ত। হিমাদ্রি দাঁতে দাঁত চেপে বলল, কি রে, বলল কোথায় ওই নেমকহারামটা? আমার কাছে কিছু লুকাতে গেলে তোর জন্য ফল ভালো হবে না, বুঝলি? প্লাবন একটু সময় নিয়ে বলে, আমি জানি না, তবে পুতুলের চাচাতো ভাই রাজও বলতে পারে, বিশ্বাস করুন। প্লাবন প্রচণ্ড কষ্টে বলল, ও আছে, বাড়িতেই আছে। ব্যাস এইটুকুই যথেষ্ট হিমাদ্রির জন্য। হিমাদ্রি ওকে ছেড়ে দিয়ে অপূর্বকে বলল ওর স্পেশাল ট্রিটমেন্ট করতে। হিমাদ্রি অপূর্বকে সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে গোডাউন থেকে বের হয়ে যায়। গাড়িতে বসে হিমাদ্রি ভাবল, আজ পুতুলকে সত্যিটা জানাতে হবে। ওর অধিকার আছে জানান। ভেবে একটা দীর্ঘশ্বাস নিয়ে গাড়ি চালাতে শুরু করল। হিমাদ্রি রুমে ঢুকে দেখে পুতুল শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে একদম নিখুঁত সাজছে, যেন তার নিজের উপস্থিতি থেকেও স্বপ্নিল কোনো অনুভূতি বেরিয়ে আসছে।
হিমাদ্রি চুপিসারে এসে পিছন থেকে জড়িয়ে ধরল পুতুলকে, তারপর ঘোর লাগানোর কণ্ঠে বলল, বাহ বাহ, আমার পুতুল বউটা দেখি আজকে শাড়ি পরেছে, কি ব্যাপার? শাড়ি পরে কি আমাকে সিডিউস করার চিন্তা ভাবনা নাকি? ট্রাস্ট মি পুতুল, তোকে কষ্ট করে শাড়ি পরে আমাকে সিডিউস করতে হবে না, আমি এমনিতেই সিডিউস হয়ে যাই তোকে দেখলে। পুতুল কপট রাগ দেখিয়ে বলল, আপনি দিনকে দিন লাগাম ছাড়া হয়ে যাচ্ছেন। হিমাদ্রি একটু ফিচলে হেসে বলল, বউ সন্নিকটে যে পুরুষ যাবে সেই পুরুষ কখনো শুদ্ধ পুরুষ থাকে না। যদি সেই পুরুষ শুদ্ধতা দেখায় তাহলে তার ভিতরে ঘাপলা আছে, বুঝলি? হিমাদ্রির কথায় চোখ বড় বড় করে তাকায় পুতুল, তারপর বলে উঠে, হইছে, আমি এইসব শুনতে চাই না। আপনি এসেছেন, ফ্রেশ হয়ে নিন। হুম, ফ্রেশ হয়ে নিচ্ছি, তুই এইখানে চুপটি করে বসবি, তোর সাথে আমার দরকারি কথা আছে। পুতুল মাথা নাড়ালো, তারপর আলগাস্তে শাড়ির কুচিটা ধরে সে বিছানায় গিয়ে বসল। হিমাদ্রি পুতুলের দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে আলমারির কাছে গিয়ে আলমারিটা খুলে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে বেকনিতে গিয়ে তোয়ালেটা মেলে দিয়ে রুমে এসে পুতুলের কাছে এসে বসে পুতুলের হাত দুটো ধরে বলল, পুতুল, আমাকে বিশ্বাস করিস তো? হুম, করি তো। কতটা? সাগরের চেয়েও বিশাল। হিমাদ্রি খানিকটা হেসে পুতুলের গালে হাত রেখে নরম কণ্ঠে বলল, পুতুল, তোর কাছ থেকে অনেক সত্যি লুকানো হয়েছে? ভ্রু কুঁচকে ফেলে পুতুল, তারপর বলে, কেমন সত্যি হিমাদ্রি? একটু সবুর কর, আমি বলছি। পুতুল, যাকে তোর বাবা বলে জানিস সে তোর বাবা না, তোর চাচা। তোর বাবা আর চাচা ছিল দুই যমজ ভাই। তোর মা বাবাকে মেরে ফেলে তোর চাচা। তারপর তোর সমস্ত সম্পত্তি ভোগ করার জন্য তোর বাবার আসনে নিজেকে বসায়। তোর সম্পত্তির জন্য। পুতুল অস্বাভাবিক হয়ে গিয়ে কম্পিত গলায় বলল, আপনি মিথ্যে বলছেন, ইনি আমার বাবা, ছোট থেকে তাকে বাবা বলে জেনে এসেছি, এখন বলছেন মিথ্যা কথা। আমি মা হারা, প্লিজ মিথ্যা বলবেন না হিমাদ্রি। হুসস, কোন কথা নয়, আমার কথা শুন। আমার কাছে প্রমাণ আছে, তোকে দেখাবো, পরে আগে মেইন কথাতে আসি। তোর তো 18 বছর হয়ে গেছে, এখন সম্পত্তির উইল অনুযায়ী এই সম্পত্তির উপর ততক্ষণ না ভাগ বসাতে পারবি যতক্ষণ না তোর বিয়ে হয়েছে। তোর বিয়ে পর তুই সব সম্পত্তি পাবি। তাই তোর নকল বাপ তোর সাথে রাজের সম্পর্ক করে, যাতে তোর সব সম্পত্তি পেতে পারে। আর সম্পত্তি পাওয়া হয়ে গেলে তোকে অন্য একজনের কাছে বিক্রি করে দিত, যারা ওনার কাছে টাকা পায়। কিন্তু লোকগুলো টাকার চাপ দেওয়াতে উনি হার্ট অ্যাটাকের বান ধরে, আর তুই টাকার জন্য ওনাদের কাছে গেলে ওরা তোকে। উফ, আমি ভাবতেও পারছি না। কিন্তু উনি ভাবতে পারেননি দিশেহারা হয়ে তুই আমার কাছে আসবি। আর আমি সুযোগটা কাজে লাগিয়ে তোকে বিয়ে করে নিলাম। পুতুল কাঁদছে, তার কান্না দেখে হিমাদ্রির পাঁজরে তীব্র ব্যথা করছে। পুতুলের এক একটা কান্নার বিন্দু মনে হচ্ছে হিমাদ্রি বুক থেকে রক্তের প্রতিটা ফোঁটা পড়ছে। হিমাদ্রি জাপটে ধরল পুতুলকে। পুতুল একটু স্থির হয়ে হিমাদ্রির পায়ের কাছে বসে বললেন, আল্লাহ দোহাই লাগে, একবার বলেন, যা বলেছেন সব মিথ্যা কথা, আমি মেনে নিতে পারছি না, আমার তীব্র কষ্ট হচ্ছে, এই কষ্টটা বুঝাতে পারছি না হিমাদ্রি। হিমাদ্রি হাঁটু গেড়ে পুতুলের কাছে বসে বলল, বিশ্বাস কর পুতুলি, যদি ক্ষমতা থাকতো তাহলে সব মিথ্যা প্রমাণ করতাম, কিন্তু এইটা মিথ্যা না, এইটা যে ধ্রুবতারার ন্যায় সত্যি। এই সত্যিটা খণ্ডন করার ক্ষমতা আমার নেই। পুতুল হিমাদ্রিকে জড়িয়ে ধরল। হিমাদ্রি ও তাকে আগলে ধরো বুকের মাঝে। তারপর আদরের ডাক ডেকে বলল, এই পুতুলি শুন, এখন ভেঙ্গে পড়ার সময় না, আমাদের তো শক্ত থাকতে হবে। একের অপরের সাপোর্ট হয়ে থাকতে হবে। পুতুল, তুই আমার অর্ধাঙ্গিনী, অর্থাৎ আমার শরীরের অর্ধেক অংশ। তুই ছাড়া আমি, আমি ছাড়া তুই, সব অবিচ্ছেদ্য। তোকে এইবার সব থেকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আমাকে সাহায্য করতে হবে। পুতুল হিমাদ্রির বুকে মুখ গুজে বলল, আমি কিভাবে করব? আমি তো আর আপনার মতো মারামারি বা বন্দুক চালাতে পারি না। এই সব কিছুই তোকে করতে হবে না। তুই আবার ওই বাড়ি যাবি, রাজদের গতিবিধি নজর রাখবি, আর সময় মতো আমাকে আপডেট দিবি। আমি একা? আপনি আমাকে একা পাঠাবেন? তোর কি তাই মনে হয়? আমার প্রাণ ভ্রমরাকে আমি একা শত্রুপুরীতে পাঠাবো? কখনোই না। তোর সাথে যাবে একটা বডিগার্ড, যে তোকে সবসময় আগলে রাখবে। একটা কথা সবসময় মনে রাখবি, বিপদে সব সময় মাথা ঠান্ডা রাখবি। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখবি। আর যাই হয়ে যাক আমাকে বিশ্বাস করবি।
করি তো, আপনাকে অনেক বিশ্বাস করি, এতটা বিশ্বাস করি যে বলে বুঝাতে পারবো না। ভেরি গুড মাই ডিয়ার। এত সুন্দর করে সেজেছ, একটু আদর তো পাও না? আমার হকটা আমি ছাড়বো কেন ম্যাডাম? কিসের হক? আপনার সাজগোজ নিজের হাতে নষ্ট করার। ছি, একদম না, ছাড়েন আমাকে, আমি উঠব। আর ছাড়ছি না, এখন তো আমি আমার স্বামী ধর্ম পালন করব। হিমাদ্রি। শুনছি না বেবি। হিমাদ্রি তার বেপরোয়া স্পর্শে পুতুলকে ছুঁয়ে দিচ্ছে, আর পুতুল সে অনুভূতিগুলো, হিমাদ্রির স্পর্শগুলো চোখ বন্ধ করে ফিল করছে। বিকালে হিমাদ্রি, পুতুল আর তাদের সঙ্গে থাকা বডিগার্ড এসে পৌঁছালো পুতুলদের বাড়িতে। বিশাল অট্টালিকার সামনে দাঁড়িয়ে হিমাদ্রির চোখের সামনে ভেসে উঠল শৈশবের হাজারো স্মৃতি। কতবার যে এই উঠোনে খেলেছে, দৌড়ে বেরিয়েছে, আর এখন এই বাড়িটাই তার কাছে এক ষড়যন্ত্রের কেন্দ্রস্থল। পুতুল একটু নার্ভাস হয়ে হিমাদ্রির হাত শক্ত করে ধরল। হিমাদ্রি সেটা অনুভব করল, তারপর তার দিকে তাকিয়ে মৃদু হাসল। ভয় নেই পুতুল, আমি তোমার পাশেই আছি, বলেই সে বুক ফুলিয়ে শ্বাস নিল এবং পুতুলের হাত ধরে বাড়ির ভেতরে প্রবেশ করল। বাড়ির ভেতরে ঢুকতেই সবার চোখ তাদের দিকে ঘুরে গেল। পুতুলকে দেখে বাড়ির লোকজনের মুখে একরকম ভীতি ছড়িয়ে পড়ল। তাদের সামনে এসে দাঁড়ালো পুতুলের চাচাতো ভাই রাজ। ঠোঁটে কৃত্রিম হাসি এনে বলল, পুতুল, হঠাৎ কোথায় যেন হারিয়ে গিয়েছিলে? জানো, তোমায় কতটা খুঁজেছি? বলেই সে পুতুলকে ছুঁতে হাত বাড়ালো। কিন্তু তার আগেই হিমাদ্রি ঝটকা দিয়ে পুতুলকে নিজের কাছে টেনে নিল, শক্তভাবে পাশে দাঁড় করিয়ে রাজের দিকে শীতল দৃষ্টিতে তাকালো। গম্ভীর অথচ দৃঢ় কণ্ঠে বলল, ওর দিকে হাত বাড়ানোর চেষ্টা করলেও ফল ভালো হবে না। পুতুল এখন শুধু এই বাড়ির মেয়ে নয়, সে আমার স্ত্রী। ও নিজেই বলেছে কিছুদিন বাবার বাড়িতে থাকতে চায়, তাই তাকে দিয়ে গেলাম। কিন্তু শোনে রাখো, ভুলেও যেন ওর আশেপাশে তোমায় না দেখি। আন্ডারস্ট্যান্ড? রাজ কিছু একটা ভেবে ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে বলল, ও যে তোমার স্ত্রী, তার প্রমাণ কি? হিমাদ্রির চোখে মুখে এক অদ্ভুত ঠান্ডা কঠোরতা খেলে গেল। সে এক ঝটকায় পুতুলকে আরো কাছে টেনে নিল, তারপর রাজের দৃষ্টি উপেক্ষা করে পুতুলের ঠোঁটে নিজের ঠোঁট গভীরভাবে ছুঁয়ে দিল। সমস্ত পরিবেশ মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। পুতুলের শরীর শিউরে উঠল, সে হিমাদ্রির বুকে হালকা ধাক্কা দিয়ে সরতে চাইলেও হিমাদ্রি তাকে আরো শক্ত করে আঁকড়ে ধরে নিজের অধিকারের স্পষ্টতা জানিয়ে দিল। তারপর ধীরে ধীরে পুতুলের মুখ থেকে মুখ সরিয়ে রাজের দিকে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, এটাই যথেষ্ট প্রমাণ, নাকি আরো কিছু দেখতে চাও? রাজের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল, আর পুতুল লজ্জায় চোখ নামিয়ে ফেলল। রাজ অসহায়ভাবে একবার হিমাদ্রি, একবার পুতুলের দিকে তাকালো। যেন কিছু বলতে চাইছে, কিন্তু মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। অবশেষে গলা খাকারি দিয়ে নিজেকে সামলে নিয়ে বলল, বাহ, বেশ নাটকীয়। কিন্তু এসব দেখিয়ে কি প্রমাণ করতে চাইছো? হিমাদ্রি ঠোঁটের কোণে বিদ্রূপের হাসি টেনে বলল, প্রমাণের দরকার কেবল তাদের হয়, যাদের সম্পর্ক ভঙ্গুর। আমাদের সম্পর্কে কোনো ফাঁক নেই, তাই প্রমাণ দিয়ে সময় নষ্ট করব না। তবে মনে রাখবে, পুতুল এখন আমার স্ত্রী। ওর প্রতি তোমার যে কোনো ধরনের অন্যায় ইচ্ছা মাটিতে গুঁড়িয়ে দেব। পুতুল সারা শরীরে এক অদ্ভুত শিহরণ অনুভব করল। হিমাদ্রির এই রক্ষণশীলতা, অধিকারবোধ তাকে আশ্বস্ত করলেও, রাজের মুখে কুটিল হাসি দেখে কেন যেন মনের ভেতর একটা অস্বস্তি কাজ করল। রাজ কিছুক্ষণ চুপ করে থেকে ঠোঁটের কোণে হাসি টেনে বলল, ঠিক আছে, ভগ্নিপতি, তোমার স্ত্রীকে বাবার বাড়িতে এনেছো যখন, যতদিন খুশি থাকুক। তবে আমি কিন্তু আমাদের ছোটবেলার সম্পর্ক ভুলিনি। আশা করি, পুতুলও ভুলবে না। রাজের কথার মাঝে লুকিয়ে থাকা ইঙ্গিত হিমাদ্রি খুব ভালোভাবেই ধরতে পারল। সে একবার পুতুলের দিকে তাকালো, তারপর রাজের দিকে তাকিয়ে গভীর গলায় বলল, পুতুলের সব সম্পর্কের দায়িত্ব এখন আমার ওপর। কোনটা রাখতে হবে, আর কোনটা ভুলতে হবে, সেটা সময়ই বলে দেবে। এরপর সে পুতুলের হাত শক্ত করে ধরে বাড়ির ভেতরে ঢুকে গেল, আর রাজ দাঁড়িয়ে থেকে তাদের চলে যাওয়া দেখল, ঠোঁটে সেই রহস্যময় কুটিল হাসি নিয়ে।